আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এবং আমার সঙ্গে আছেন ডক্টর মুজিবুর রহমান। প্রিয় দর্শক, আপনারা হয়তো জীবনটাকে উপভোগ করা ভুলে গিয়েছেন এবং আপনারা হয়তো জানেন না যে এনার্জি থাকলে, সুস্থতা থাকলে মানুষের কত ভালো লাগে। এই এক্সপিরিয়েন্সটাই হয়তো আপনারা ভুলে গিয়েছেন। তো এনজয় আসলে করা যায় সুস্থতার সাথে, এবং সুস্থতা ছাড়া আসলে সত্যিকার অর্থে এনজয় করাই যায়। তো আমরা সবাই যখন অসুস্থ হয়ে পড়ি, বিশেষ করে হার্টের প্রবলেম হয়, যখন রিং পরাতে বলে বা বাইপাস করতে বলে, তখন না পায়ের তলা থেকে মাটি সরে যায়। হ্যাঁ, মনে হয় আকাশটা মাথায় ভেঙে পড়লো এটা, এবং কনফিডেন্স লেভেলটা এখন একদম শেষ হয়ে যায়। তো মুজিবুর রহমান ভাই, আপনি তো দীর্ঘদিন কার্ডিওলজিতে ট্রেনিং করেছিলেন, তো এই যে কার্ডিয়াক পেশেন্টগুলো নিয়ে আপনি যে ডিল করেন আর কি, তো আসলে আমরা তো অনেকে মনে করি যে বিশেষ করে হার্টের যে রোগগুলো আমরা ডিল করতে হয় সেগুলো মূলত আসলে ভেসেলের ডিজিজ, অর্থাৎ রক্তনালীর সমস্যা। হ্যাঁ, তো এই যে অনেকে আসলে মনে করে হার্টের প্রবলেম, আসলে হার্টের প্রবলেমটা হয়েছে যে রক্তনালীটা ব্লক হয়েছে। রক্তনালী ব্লক হওয়ার কারণে হার্টে যে রক্তের সাপ্লাইটা যাচ্ছে না ঠিকভাবে, অক্সিজেনটা যাচ্ছে না, পুষ্টিটা যাচ্ছে না, তো হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে পড়ছে বা কোনো কোনো ক্ষেত্রে মারা যাচ্ছে বা ইনফ্রাকশন হচ্ছে। তো এই যে বিষয়টা, হ্যাঁ, তো এটা যদি আপনি কাইন্ডলি দর্শকদেরকে বলতেন আর কি। এর আগে জাহাঙ্গীর ভাই, আমি তো রিয়েলি কার্ডিওলজির উপর বুঝছেন বলতে গেলে 4 বছর স্টাডি করছি। হ্যাঁ, বুঝছেন, 4 বছর আমার ছিল টপিক ছিল অ্যারিথমিয়া, বুঝছেন, অ্যারিথমিয়া। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, কার্ডিওলজির উপর আমি অনেক কিছু জানি আমাদের মেডিকেল সায়েন্সের তরফ থেকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যখন এই বইটা, হ্যাঁ, এই যে বইটা পড়ি, দেখেন কি লেখা, মেটাবলিক কার্ডিওলজি। হ্যাঁ, এসে ডক্টর, এটা কার্ডিওলজিস্ট, বুঝছেন, স্টেফেন সিনাট্রা। ও কি লেখছে দেখেন, দ্য সিনাট্রা সলিউশন। সিনাট্রা সলিউশন এই বইটা পড়ার পরে আমার সম্পূর্ণ যে আগের স্টাডি, বুঝছেন, আগের যে বুঝছেন, সেটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, টোটালি এটি। এবং আমি এখন যে কোনো পেশেন্ট উইথ এনি মানে হার্ট ডিজিজ প্রবলেম, আমি এখন সম্পূর্ণভাবে ওকে ফলো করি। আচ্ছা, এটি। এবং রেজাল্ট কি বলবো যে আনএক্সপেক্টেড, মানে খুবই ভালো রেজাল্ট। খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। এটুকু বুঝতে পারছি যে একটা জিনিস মনে রাখবেন, আমাদের হার্টের কাজ কিন্তু আমরা সব কিছু ঘুমাচ্ছি, রেস্ট করতেছি, সব কিছু, কিন্তু হার্টে কিন্তু ভাই রেস্ট নাই। এত জন্মের আগে থেকে, অর্থাৎ যখন এখন আমরা পেটের ভিতরে ছিলাম, হ্যাঁ, তো তখন থেকে যে বিট করা শুরু করছে, সেটা তো যখন থেমে যাবে আমরাও থেমে যাব। এই জন্য বলতেছি যে মানে হার্টের কাজ হচ্ছে ইন্টেনসিভ কাজ। মানে কাজ মানে কি, এটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখন যদি আপনি বেশি ইন্টেনসিভ কাজ করেন, মানে কি আপনার ইন্টেনসিভ এনার্জি দরকার হবে। এক্স্যাক্টলি, তাই না? এনার্জি ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না, এনার্জি ছাড়া কিছুই চলে না। এখন আমি এই বইটা পড়ার পর বুঝতে পারলাম যে আমাদের এই দুই জায়গায়, বুঝছেন, মানে একটু করতে হবে যে কার্ডিয়াক মাসলের এনার্জি বাড়াতে হবে। এক্স্যাক্টলি। এবং সে যাতে তার ঠিক মতো এনার্জিটা ইউজ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, সেই ব্যবস্থা আমরা কিভাবে করতে পারি? আমার রক্তনালীগুলাকে যদি আমরা ফ্লেক্সিবল রাখতে পারি এবং রক্তের ঘনত্ব যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে কার্ডিয়াক মাসলের যে কাজটা, ওভারলোডটা কমে যায়, ইজি হবে। এটা একটু আমি যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, প্রিয় দর্শক, দুটো বিষয় উনি বলতেছেন। একটা হচ্ছে হার্টের যে মাসেলকে শক্তিশালী রাখা, সেটা যেন এনার্জিটা নিজে নিজে তৈরি করতে পারে, বা অলওয়েজ আপনার নিজের যে এনার্জি শক্তি, সেটা কিন্তু সে তৈরি করার জন্য তার কিছু র মেটেরিয়ালস লাগবে, সাপ্লাই চেইনটা ঠিক থাকা লাগবে। যেমন আপনার তার ভেসেলের যে সার্কুলেশন, সেটা যেমন ঠিক থাকতে হবে। আবার আপনারা জানেন যে অনেক প্রেশারের মানে এগেইনস্টে যখন কাজ করতে হয়, তখন হার্টের মাসেলকে বেশি কাজ ওভারলোড হয়, ওভার ওয়ার্ক হয়। হ্যাঁ, ওয়ার্ক ওভারলোড হয়। তো যখন ভেসেলগুলো টাইট থাকে বা হার্ডেনিং হয়, অ্যাওর্টাগুলো বা ভেসেলগুলো যখন হার্ডেনিং হয়ে যায়, এবং রক্তের যখন ঘনত্ব বেড়ে যায় এবং রক্তনালীর ভিতরে যখন চর্বি জমে জায়গাটা শুরু হয়ে যায়, আবার যখন ব্লাড ভলিউম বেড়ে যায়, তো সবগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্টকে অনেক প্রেশারের এগেইনস্টে পাম্প করতে হচ্ছে। তো এই যে এই দুটো বিষয় এখানে, তাই না? একটা হচ্ছে যে তার নিজের এনার্জি প্রোডাকশন ঠিক থাকতে হবে, আবার তাকে
মানে কাজটা সহজ হতে কাজটা হবে। সহজ হতে হবে, দুটো Yes, বিষয়। yes, ভেরি গুড। অত্যন্ত important। এই দুটো জিনিস আমরা যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমাদের হার্ট ডিজিজ থাকার কথা না, এবং থাকবেও না। এটা আমি এখানে এখানে আরেকটা বিষয় প্রিয় দর্শক, সেটা হচ্ছে আমরা যে হার্ট ডিজিজের কথা বলছি এগুলো কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজের কথা কিন্তু আমরা বলছি না, এটা একটু মানে দর্শক, of course। যেমন কারো হার্টে ছিদ্র আছে বা কিছু, আমরা হ্যাঁ, আমরা মেটাবলিক anatomic defect আমরা ওগুলা না, যাচ্ছি ওগুলো না, আমরা শুধু মেটাবলিক ডিফেক্ট, correct। যেগুলো ভালো ছিল পরে নষ্ট হয়েছে, হ্যাঁ, definitely। বিভিন্ন আমরা কারণে নষ্ট degenerative হয়েছে। হচ্ছে, হ্যাঁ, ডিজেনারেটিভ মানে বিভিন্ন কারণে, রক্তনালীতে চর্বি জমার কারণে নষ্ট হয়েছে, রক্ত সাপ্লাই কম হওয়ার কারণে হয়েছে, ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে হয়েছে, কার্ডিয়াক মায়োপ্যাথি হয়েছে, হ্যাঁ, এবং মাসেলগুলো উইক হয়ে গেছে, কার্ডিয়াক মাসেল, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তা আমি কার্ডিওভাস্কুলার ডিজিজ বলি, বুঝছেন? কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে কি, আমার হার্টেরও প্রবলেম এবং ব্লাড ভেসেলসের প্রবলেম এবং রক্তের প্রবলেম। এক্স্যাক্টলি, এই তিনটা জিনিসকে আমাকে একসাথে কনসিডার করতে হবে। আমি অবশ্যই হার্ট পেশেন্টকে হেল্প করতে যাই, Exactly। আমাকে তিনটা জিনিস প্রতি নজর দিতে হবে, এবং তিনটা প্রবলেমই থাকে, এবং তিনটা প্রবলেম আমাকে সলভ করতে হবে। তাহলে আমরা একটা একটা করে স্টার্ট করি। ঠিক আছে, এখন আসেন, আমি মেইন বলবো যে আমার হার্টের কাজ করার জন্য যা শক্তি দরকার তাকে শক্তিটা আমাকে সাপ্লাই দিতে হবে। কিভাবে? কার্ডিয়াক মাসেলের, বুঝছেন, আমি বলবো যে মাইটোকন্ড্রিয়া, আপনারা জানেন যে এটা শক্তি উৎপাদনের একমাত্র পাওয়ার হাউস বলা হয়। কার্ডিয়াক মাসেল প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, কনসেন্ট্রেটেড মাইটোকন্ড্রিয়া, এবং এইগুলো নিওজেনেসিস করতে হবে, মাইটোকন্ড্রিয়াল নিওজেনেসিস করতে হবে, বুঝছেন? এই জন্য র ম্যাটেরিয়ালসের দরকার, স্পেশাল র ম্যাটেরিয়ালস। আচ্ছা, ডক্টর সিনাটা বলেছে 4টা র ম্যাটেরিয়ালস, ভাইটাল র ম্যাটেরিয়ালস, সেটা মাস্ট সাপ্লাই দিতে হবে কার্ডিয়াক মাসেলের এনার্জি তৈরি করার জন্য, নিজের শক্তি তৈরি করার জন্য। সেইটা হচ্ছে ডিরাইবোস। ডিরাইবোস, এইটা হচ্ছে একটা সুগার, আমাদের যে টেবল সুগার সেটা 6টা কার্বন থাকে, এখানে আর 5টা 5টা কার্বন থাকে। এইটা ওই সুগার না, এই সুগারটা হচ্ছে ডাইরেক্ট এই সুগার থেকে, ডিরাইবোস থেকে সরাসরি এটিপি তৈরি হয়। আমাদের বডি এটিপি থেকে অনেক কিছু করতে হয়, অনেক কিছুর মাধ্যমে আসে, কিন্তু আপনি যদি ডিরাইবোস সাপ্লাই করেন, ইমিডিয়েটলি সে এটিপি প্রোডাকশনে চলে যাবে। এটিপি মানে কি, শক্তির একটা মলিকুল। আচ্ছা, এখানে একটা যদি আপনাকে একটু ইন্টারফেয়ার করি, আপনি বলেন ডিরাইবোস থেকে ডিরেক্টলি এনার্জি পাওয়া যায়, ঠিক আছে, কিটোন বডিও থেকেও তো ডিরেক্ট এনার্জি পাওয়া যায়। অফকোর্স, কেটোন বডি অন্য, মানে আপনাকে আপনার লিভার কেটোন বডি তৈরি করতে হবে, বুঝছেন? না, এমনি ধরেন আপনি যদি এমসিটি খান, হ্যাঁ, এমসিটি তো সময় লাগবে না, এমসিটি তো ইটস ওকে, মানে এমসিটি তো ডিরেক্টলি আপনার এনার্জি প্রোডাকশনে চলে যায়। লিভার মাস্ট এটাকে ট্রান্সফার করতে হবে কেটোন বডিতে, এমসিটি কে লিভার করবে, কেটোন বডি তৈরি করবে। হ্যাঁ, কিন্তু কোনো এনজাইম লাগে না। আর এইটা আপনার সরাসরি চলে যাবে সেলে, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এটাকে সরাসরি এটা থেকে এটিপি তৈরি করে। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক, এখানে দুটো পার্থক্য আমরা বুঝলাম, যে আমরা জানি যে আপনারা যখন রিভার্সিবল অফ দ্য, মানে এজিং প্রসেস রিভার্সিবল বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর মাধ্যমে ডিজিজ রিভার্সিবল, নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের যে আমি যে জার্নালটা নিয়ে অনেক কথা বলেছি, তো ওখানে আপনারা দেখবেন যে যখন মেটাবলিক সুইচিং আমরা করতে পারি বা ফাস্টিংয়ের মাধ্যমে, হ্যাঁ, যখন আমরা জমে থাকা টিজিকে ব্রেকডাউন করে ফ্রি ফ্যাটি অ্যাসিড, তারপর কিটোন বডি, হ্যাঁ, এগুলো তৈরি হয়, বাট এটা লিভারে যায়, বা আমরা এমসিটি নিলেও সেটা লিভারে যায়, কিটোন বডি হয়, হয়ে সেটা অবশ্যই হার্টকে সাপ্লাই করে, কার্ডিয়াক মাসেলকে সাপ্লাই করে, স্কেলেটাল মাসেলকে সাপ্লাই করে, ব্রেনকে সাপ্লাই করে, দেয়ার আর লট অফ বেনিফিটস। এখন মুজিবুর রহমান আরেকটা চমৎকার তথ্য আমাদেরকে দিলেন, সেটা হচ্ছে ডিরাইবোস, হ্যাঁ, যেটা হচ্ছে যে ডিরেক্টলি সেলে গিয়ে এনার্জি প্রোডাকশন করে, কারণ এই ধরনের রোগীদের মাসেলটা ইমিডিয়েট এনার্জি দরকার, ইমিডিয়েট দরকার। এক্স্যাক্টলি। তো এই ডিরাইবোসটা কি এইভাবে পাওয়া যায় ভাই? আমাদের বডিটা তৈরি করে, অ্যাকচুয়ালি আমার বডি হেলথি বডি হয়, আমার বডিটা তৈরি করবে, কিন্তু আমাদের আনহেলথি হলে বাইরে থেকে দিতে হবে, আমাকে মাস্ট সাপ্লাই দিতে হবে। আচ্ছা, আমাদের মানে বডি তো নিজেই এটা তৈরি করে, আর যদি কারো এটা তৈরি না হয়, বাইরে থেকে কিভাবে আমরা দিতে পারি? সাপ্লিমেন্টেশন। তো এটা কি পাওয়া যায় সবখানে? সবখানে পাওয়া যাবে না, আমেরিকান অনেকগুলো কোম্পানি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে আছে? আমার কাছে আছে। আমি বলবো যে মাস্ট থাকতে হবে, কারণ অনেক কার্ডিও পেশেন্ট আছে, হার্ট ডিজিজ। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রিয় দর্শক, যারা রিয়েলি কার্ডিয়াক পেশেন্ট এবং যারা কিওর হতে চান, বিলিভ মি,
তো তাদের উচিত হচ্ছে ওনার এখানে এসে ওনার তত্ত্বাবধানে থেকে কাজটা করা, কারণ আমরা কখনোই আপনাকে সাজেস্ট করব না যে আপনি ঘরে বসে বসে এগুলো করে একটা বিপদে পড়বেন। বাট আমাদের যে জেনারেল রুলসগুলো আছে এটা ফর এভরিওয়ান, হ্যাঁ, বাট এখানে যারা রিয়েলি যাদের প্রবলেম তারা যেন কাইন্ডলি এখানে আসেন। এবং এখানে আমি দেখছি ডি-রাইবোজ আমাকেও আপনি দিয়েছিলেন গতকালকে, আজকে দিলাম। এখন খাওয়ার পরে তো বুঝছেন কি বলবো, মানে মনে হচ্ছে যে রাত্রে, আমি সাধারণত সন্ধ্যার পরে কোনো অ্যাক্টিভিটি করি না, আপনি জানেন ভালো করে যে আমি রিল্যাক্স থাকি, কিন্তু উনি দেখছে কালকে আমি বাস্কেটবল নিয়ে মারতেছি রাত্রে বেলা, তো উনি তো চিন্তা করতেছে কি ঘটলো, ঘটনা কি, সে রাত্রে বাস্কেটবল খেলে। ভাই আমার তো শরীরে আগুন ধরে গেছে, এখন আমি কি করব, আমি এনার্জি খরচ না করে দেখা যাচ্ছে যে আমি বডি মানে গরম হয়ে গেছে, বুঝছেন। এখন আমাকে তো পরে এখানে বাস্কেটবল করে করে তারপর রুমে যাইয়া তারপর শাওয়ার নিছি, শাওয়ার নেওয়ার পরে তারপরে যে কাম ডাউন হ্যাঁ, হট শাওয়ার নিলে কাম ডাউন হয়েছে। তাহলে ডি-রাইবোজ। তারপরে নেক্সট সেকেন্ড হচ্ছে কোএনজাইম Q10। এক্স্যাক্টলি, আমরা আমার সব রোগীকে আমি এই যে এখানে এই যে এই পৃষ্ঠাটা কেবল আমি মার্ক করলাম কোএনজাইম Q10 এর, দেখান মানে এগুলা যে না এটা আসলে এগুলো আমাদের কথা না, বুঝছেন, না আমরা এখানে কি বানাইছি নাকি, আমাদের কি আল্লাহ তাআলা ওই মাধ্যমে জানায় নাকি? এই যে কোএনজাইম Q10, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমার প্রায় সব রোগীকে আমি কোএনজাইম Q10 সবার জন্য, বিশেষ করে কার্ডিয়াক রোগীকে তো মাস্ট সবার জন্য, এবং কোএনজাইম Q10 আমরা দিয়ে থাকি। সেটা হচ্ছে যে আমাদের এনার্জি কোথা থেকে হবে, UBQ100 না, UBQ100 নামে আছে আমাদের এখানে, বাট এক্সপেন্সিভ, দিস ওকে, বাট নো এটা আছে। তো এটা কোএনজাইম Q10 আমি সব রোগীকে দিই, এবং অনেকে বলে স্যার এটা দাম বেশি, আমি বললাম ভাই কামও বেশি, দাম বেশি কামও বেশি, বুঝতে হবে, হ্যাঁ, হার্টের মাসেলকে ডিরেক্টলি সে করতেছে। আমি সরাসরি বলি যে কোনো হেলথ প্রবলেম কোএনজাইম মাস্ট বি সাপ্লাই, বুঝছেন, যে কোনো হেলথ প্রবলেম। এবং কোএনজাইম ব্লাড লেভেল রিসার্চ করে এখানে অনেকগুলো আছে, আমরা আসলে আপনাদেরকে ডাটা দিয়ে এগুলো সাইন্টিফিক, বুঝছেন, এগুলো আপনার দরকার নাই, দরকার নেই, এটা আমাদের বোঝার জন্য, আমাদের জন্য, হ্যাঁ, মানে ওরা আমাদের কনভিন্স করার জন্য এটা দিয়েছে। নাও উই আর কনভিন্সড, হ্যাঁ, নাও উই আর অ্যাপ্লাইং দিস টু আওয়ার পেশেন্টস, আমরা রোগীদের উপর এটা অলরেডি অনেক রোগীদের উপর দে আর গেটিং গুড ফিডব্যাক, ফ্যান্টাস্টিক রেজাল্ট। হ্যাঁ, তো এখন এটার ডোজটা কি কাইন্ডলি বলবেন? সাধারণত ডিপেন্ড করে কোন কন্ডিশনে, তো সাধারণত নরমাল আমি সবাইকে রিকমেন্ড করব 200 মিলিগ্রাম, বুঝছেন, মানে একটা করে দুবেলা শেষ, বুঝছেন, আমি সবাইকে বলি কোএনজাইম Q10 আমি একটা করে দুবেলা দিয়ে থাকি, পরে একটা সময় যখন তার অবস্থার উন্নতি হয়, হ্যাঁ, আনটিল 400 মিলিগ্রাম যখন উঠানো যায়, ওকে, আমাদের দরকার হয় না, আর আমরা একটু সব সময় মিডল রেঞ্জে থাকি, আমরা এক্সট্রিমে যাই না, ডেফিনেটলি। তো এটা একটা, এখানে অনেকগুলো বিষয় বলছে, যেমন ধরেন আমি একটু উল্লেখ করি যে অ্যানজাইনা পেক্টোরিস, মানে এই যে বুকে ব্যথা যেগুলো হচ্ছে, আনস্টেবল অ্যানজাইনা সিনড্রোম, তারপর মায়োকার্ডিয়াল প্রিজার্ভেশন ডিউরিং মেকানিক্যাল অর, এটা আসলে থ্রম্বোলাইসিসের কথা বলা হয়েছে, পাবলিক এটা বুঝবে না সচরাচর, মানে সোজা কথা এখানে প্রিভেনশনের জন্য, আফটার কার্ডিয়াক সার্জারির জন্য, কনজেস্টিভ হার্ট ফেলিউরের জন্য, ডায়াস্টোলিক ডিসফাংশনের জন্য, এবং টক্সিন ইনডিউস কার্ডিওটক্সিসিটি, যেমন ধরেন আপনার বেশ কিছু আছে, ফর এক্সাম্পল ওরা দেখছে সাইড এফেক্ট অফ এড্রিয়ামাইসিন, তো যাক এটা পাবলিকের বোঝার দরকার নেই, বাট এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এসেনশিয়াল অ্যান্ড রেনোভাস্কুলার হাইপারটেনশন, হ্যাঁ, এবং ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এবং মাইট্রাল ভালভ প্রলাপস, সব জায়গায় ভাই, তার মানে বলতে গেলে যে কোনো, তারপরে ওরা যেহেতু এইটা মানে স্টাডি করছে, আমরা জাস্ট স্টাডি রেজাল্ট থেকে এখানে কিছু উল্লেখ করলাম, কারণ আবার ডাক্তাররা দেখবে। তো সাধারণ অনেকে আসলে আমাদেরকে কমপ্লেন জানাইছেন যে ওদিন ভিডিও দেখার পরে যে আপনারা ইংলিশ কথাগুলো, মানে দেখেন ভাই আমরা ইংরেজি কিছু বলি, বাট আমাদের লার্নেড অডিয়েন্স আছেন এবং আমাদের ডক্টররাও আছেন, তো তাদের জন্য এগুলো দরকার, মানে তারা যেন আবার আমাদেরকে মানে লেম্যান মনে না করে, হ্যাঁ, এটা একটা ঝামেলা আছে। আবার আমরা কি করতে হবে, যেমন আপনাদের মূল মেসেজটা হচ্ছে কোএনজাইম Q10 খাইতে হবে, হ্যাঁ, 100 মিলিগ্রাম দুটো, এইটা বুঝে গেলে আপনার হইলো, আর আপনার বাকি কিছু না বুঝলে চলবে, ঠিক আছে না? হ্যাঁ, আমি চাই এইভাবে বলার জন্য, এক্স্যাক্টলি, না দুটোই আমরা করব, হ্যাঁ, কারণ ওটা সব আপনার বুঝতে হবে না, আপনার এই যে কথাগুলো বললাম এটা ডাক্তাররা বুঝবে, বা যারা লার্নেড অডিয়েন্স আছেন তারা বুঝবেন, আর যাদের এত কিছু বোঝার কিছু নাই তারা ভাই হট আমরা যা বলতেছি ইউ শুড ফলো, হট উই আর টকিং, মানে সরি এটা আবার ইংরেজি বলতেছি, মানে আমরা যেটা বলতেছি আপনি ফলো করেন বা আপনি মেনে চলেন। তারপরে নেক্সট কি? নেক্সট এল কার্নিটিন।
এল কার্নিটিন মানে লিভোকার্নিটিন যেটা নাকি ভাই এটা কি বলবো, এইটা ছাড়া আপনার ফ্যাট ট্রান্সফার হবে না, সেলে যাবে না, বুঝছেন? আমি যে বলি যে ফ্যাট ম্যাটার বলে যদি আপনার শরীরে এল কার্নিটিন না থাকে তাহলে আপনার ফ্যাট ম্যাটার যোগ করে লাভ নাই। এই জন্য আপনার ফ্যাটটাকে সেল নিতে হবে, সেল আপনার এনার্জি তৈরি করে। তা আমি কি বলছি যে আমাদের স্টেবল এনার্জি সাপ্লাই আসলে ফ্যাট মেটাবলিজম থাকে, তখন আপনি সুস্থ থাকবেন। এই জন্য এল কার্নিটিন হিসাবে এটা ফ্যাট ট্রান্সফার করে, বুঝছেন? আপনার এর থেকে সেলে ট্রান্সফার করে ফ্যাট এল কার্নিটিন। এবং এল কার্নিটিন এটা অ্যান্টি ইনফ্লেমেটরি, বুঝছেন? এল কার্নিটিন অ্যান্টি ইনফ্লেমেটরি অলসো, বুঝছেন? এই জন্য বলে যে আমাকে শুধু সরাসরি এটিপি ডিরাইবোসাইক্লোজ হবে না, আমাকে ওই যে বলেন ক্যাটন মানে ফ্যাট থেকেও আমাকে এনার্জি তৈরি করে স্টেবল সাপ্লাই দিতে হবে হার্টকে, বুঝছেন? হার্টে যাতে অলওয়েজ এনার্জি থাকে তার কাজের জন্য। এই জন্য এইখানে আমরা একটু ডিটেলসে কথা বলবো, কারণ আমাদের এই ভিডিওটা অনেক ডাক্তারও দেখবেন। আচ্ছা। এবং অনেক জুনিয়র ডক্টর এবং আমার আন্ডারও আছে বেশ 10-12 জন ডাক্তার আছেন, তো ওরাও দেখবে। তো আমরা একটু ডিটেলসে কথা বলবো। এবং প্রিয় দর্শক, আপনারা আমাদের অনেক শর্ট ভিডিও আছে, কিন্তু এই ভিডিওটা আমাদের একটু লম্বা চড়া হবে। আমরা প্রতিটা বিষয় একটু এক্সপ্লেন করব, কারণ হার্টের বিষয়। তো এখানে কাইন্ডলি আপনি লিভোকার্নিটিন, আমি দেখলাম যে দ্য এনার্জি শাটল, এই এনার্জি শাটল বলা হয়েছে, এবং আপনি বললেন যে ফ্যাট বার্নিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনাকে এল কার্নিটিন এটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফ্যাটি অ্যাসিড যে ব্লাডে থাকতেছে সেটা ট্রান্সফার করতে হবে, তো সেলে ঢুকতে হবে, তো বুঝছেন? যদি সেলে না ঢুকে তাহলে হাউ টু মাইটোকন্ড্রিয়া আমাদের যে মানে এটাকে ট্রান্সফার করার জন্য, সেলে ঢোকানোর জন্য এটার প্রয়োজন এল কার্নিটিন প্রয়োজন। আচ্ছা, আমি দেখলাম যে এটা বিফে থাকে, মানে গরুর মাংসে থাকে, ছাগলের মাংসে থাকে, শিপ বা ভেড়ার মাংসে থাকে, হ্যাঁ মোস্টলি অ্যানিম্যাল জগতে থাকে, এবং সবচেয়ে বেশি থাকে হচ্ছে শিপে, মাটন। হ্যাঁ, মাটনে থাকে 12.90, হ্যাঁ, তারপরে ল্যাম্বে থাকে হচ্ছে 4.80, বিফে থাকে 3.80। তাইলে আমরা তো অন্তত মাটন এভরিবডি কুড টেক, মানে যারা আমাদের হিন্দু ভাই বোনরা আছেন তারা, মুসলিমরা, এভরিওয়ান ক্যান টেক গোট, হ্যাঁ, মানে মাটন। তো তাহলে এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাটনে বেশি থাকে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের কার্ডিয়াক পেশেন্টরা ভাইজান গরুর মাংস, খাসির মাংস খাইতে ভয় পায়। আর দেখেন এখানে এই এল কার্নিটিন এর মেইন সাপ্লাই হচ্ছে আপনার খাসির মাংস। তো আমরা এটা কাইন্ডলি একটু ভাই বলেন, মানে এটা কোন ধরনের, আমরা মানে একটা বোকার সঙ্গে বাস করতেছি। বলি আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স উদ্দেশ্য হচ্ছে আমরা আরো বেশি রোগী হব, আমরা অনেক ডিপেন্ডেন্ট হব। কিসের জন্য? ওরা যদি এইসব সলিউশন দিয়ে দেয় তাহলে কিন্তু ওদের কাছে আর কেউ যাবে না, বুঝছেন? এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন মাটন খেতে মানা করে, গরুর মাংস খেতে মানা করে, গরুর ফ্যাট খেতে মানা করে। আমি আজ পর্যন্ত এটা এক্সপ্রেশন কিসের জন্য ওরা মানা করে, আমরা এটার কোনো সায়েন্টিফিক্যাল ব্যাকগ্রাউন্ড পাচ্ছি না, এটা স্টুপিডিটি আমি বলবো। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে হার্মলেস। আমি বলছি ইয়েস, আমি এটা একটু বলি প্লিজ, হ্যাঁ, যে প্রিয় দর্শক, যা প্রসেসড মিট ইজ ডেঞ্জারাস, ডোন্ট টেক। ইভেন ফার্ম রেজ, মানে যেগুলো গরুকে ব্রেন খাওয়ানো হচ্ছে, যেগুলো এক জায়গায় বেঁধে রাখে, যেগুলো নিজেরা মানুষ ফিট করছে, সে ন্যাচারালি যে নিজে খাবার নিজে ক্ষতি হবে, এই ক্ষেত্রে ডাক্তাররা ঠিক আছে। আরেকটু বলি, সেটা হচ্ছে যে সূর্যের আলোতে যায় না, বুঝতে পারছেন? এই ধরনের গরু যেগুলোতে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, প্রয়োজন হয়, কারণ এভাবে থাকলে এমনি গরু অসুস্থ হবে, তাদেরকে বিভিন্ন হরমোন দেওয়া হয় মোটা তাজাকরণ করার জন্য, স্টেরয়েড দেওয়া হয়, ইউ নো এভরিথিং। এবং এই গরুটা যদি ভাতের সাথে খায়, এবং সেটা যদি সয়াবিন তেলে রান্না করা হয়, আর সেটা যদি সাদা ভাত হয়, তাহলে তো প্রবলেম হবেই। তাহলে এই ক্ষেত্রে দে আর রাইট, হ্যাঁ, এক্ষেত্রে দে আর রাইট। বাট আমরা যে ভিডিওতে দেখাচ্ছি, আমরা আমাদের অনেক খাবারের ভিডিওগুলো করেছি, যে আগে কিভাবে সবজি খাবেন, শাকসবজি কিভাবে, আমরা নিজে খেয়ে দেখিয়েছি, কিভাবে এটা মাখাচ্ছি সেটা দেখিয়েছি। অর্থাৎ কিনা আপনারা বুঝেন যে আগে কিভাবে খেতে হয়, মাংস কিভাবে খেতে হয়, এটা আপনারা জানেন। আজকে আমরা যদি একটা মানে মাংস কিভাবে খেতে হয়, মানে আমরা বারবিকিউ করলাম পুরো, ওটা তো আনহেলদি, ওটা তো আনহেলদি খেয়েছি, ইটস ওকে, বাট হেলদি, ওকে ট্রাই। আমরা হেলদি অপশন আছে, গরুর মাংস পাক করব আমাদের মত, ওকে, ডিম কিভাবে খেতে হয়, বুঝতে পারছেন? প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলোতে, একটা ভিডিওতে কি আর আমরা সারা জীবনের কাহিনী বলতে পারবো? এই ভিডিওটা থেকে জেনে নেন যে এই বিষয়ে আমাদের ভিডিওগুলো আছে, আপনারা সেগুলো দেখবেন। এবং আমরা কষ্ট করে এই যে খেয়ে আমি এই যে এখন আমার রুগী টুগি সব ফেলে এসে থাইল্যান্ডে বসে ওনারা এখানে কেন আসছে, যে এই জিনিসগুলো নিয়ে যেতে আসছি, যে এগুলো কিভাবে প্র্যাকটিক্যালি উনি রোগীদের ট্রিটমেন্ট করছেন,
হ্যাঁ, এবং কিভাবে খাওয়াচ্ছেন, কিভাবে কোনটার পরে কি খাওয়াতো। গরুর মাংস খেতে হলেও নিয়ম আছে, হ্যাঁ, সেটাকে অ্যালকালাইন করে নিতে হবে, সেটাকে মেরিনেট করতে হবে কিভাবে, সেটাকে সবজির সঙ্গে খেতে হবে, হ্যাঁ, সবজিটা কিভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, এবং সেটার সঙ্গে আর কি আমাদের অ্যাসোসিয়েটেড অ্যাড করতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সো তারা কিন্তু এমনি এমনি বলছে না ওই মাংস খেয়ে তো লোক অসুস্থ হবে এবং ওইভাবে খেয়ে তো অসুস্থ হবে, দুটো অ্যাসিডিক ফুড একসঙ্গে খাচ্ছে, তো যার ফলে অসুস্থ হচ্ছে, তাদের কাছে ডেটা আছে, ওইটা দেখে তারা বলতেছে যে গরুর মাংসে অসুস্থ। কিন্তু ওটা যে প্রসেসড মিট আর একটা যে হেলদি অপশন আছে, এই জায়গাটা নিয়ে কেউ তেমন কাজ করতেছে না। সো প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন, এখানে আমরা কিন্তু কারো পক্ষে বিপক্ষে না, আমরা সত্যটা তুলে ধরা আমাদের কাজ। তো এক্সাক্ট সিচুয়েশন হচ্ছে তাই, দে আর অলসো রাইট ডক্টররা, কারণ তারা দেখছে যে এখানে ক্ষতি আছে। তো ক্ষতি আছে কেন সেটা আমরা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? তাহলে আর লিভোকার্নিটিনের তো আমাদের সাপ্লিমেন্টও আছে, অফকোর্স, হ্যাঁ, তো সাপ্লিমেন্ট আছে। তো মূলত কিন্তু এই মাংস এখানে আমি রিকমেন্ড করব যাদের হার্ট প্রবলেম, হার্ট ডিজিজ, এনি প্রবলেম, আমি রিকমেন্ড করব 2000 থেকে 3000 মিলিগ্রাম, নট 1000 or 1000, মানে এখানে ভালো মতো, হ্যাঁ, 2000 থেকে 3000 মিলিগ্রাম পার ডে। ওকে প্রিয় দর্শক, এটা গেল একটা। এখন আসেন, এই যে আমরা এই ফ্যাটটাকে যখন ভিতরে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতেছে, এখানে যেটা দেখাচ্ছে, তখন গিয়ে সেখান থেকে এই এনার্জিটা উৎপন্ন হচ্ছে, তাই তো? মানে প্রচুর এনার্জি তৈরি হবে। ওই যে আমি বলছি, একটা গ্লুকোজ মলিকিউল যদি আমরা বার্ন করি মেটাবলিজমের পরে, আসবে মাত্র 36 ATP। হ্যাঁ, আর একটা মলিকিউল ফ্যাটি অ্যাসিড যদি আমি বার্ন করতে পারি, আমাদের অক্সিজেন ইউটিলাইজেশন খুব বেশি হবে, এবং আমার 130টা, বুঝছেন, 36টার জায়গায় 130টা, বুঝছেন, এটিপি তৈরি হবে। চিন্তা করছেন আপনি? মানে একটা ফ্যাট মলিকিউল থেকে 130টা এটিপি, 130 এটিপি, এবং অক্সিজেন কতটা 23টা অক্সিজেন মলিকিউল, 23 অক্সিজেন মলিকিউল ব্যবহার হয় 23টা অক্সিজেন ব্যবহার হচ্ছে মলিকিউল, আর একটা গ্লুকোজ, না এটা পরে আসতেছে, মানে ফ্যাট থেকে কি পরিমাণ, তাহলে একটা ফ্যাট মলিকিউল থেকে মানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের তৈরি হচ্ছে। এখন আপনার এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা মনে করি যে রাতারাতি ফ্যাট বার্ন হয়ে যাবে। আরে ভাই, ফ্যাটটা বার্ন হয়ে কি হাওয়ায় মিলে যাবে? আপনার একটা ফ্যাট মলিকিউল বার্ন হলে যেই পরিমাণ এটিপি উৎপন্ন হয়, তো আপনি সেই পরিমাণ এনার্জি বার্ন করতে তো টাইম লাগবে, অক্সিজেন লাগবে, টাইম লাগবে। তো আপনাকে এই যে পেটের ফ্যাট বার্ন করতে হলো তো টাইম লাগবে। আপনি যেমন জমাইছে ধীরে ধীরে, তিলে তিলে জমাইছেন, হ্যাঁ, খরচও হবে ধীরে ধীরে, তিলে তিলে। হ্যাঁ, অনেকে আছে তারা হুড়াহুড়ি করে ওজন কমাইতে যায়। তো ওরা কি করে ওজন কমাইতে যায়? একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তারপরে বেশি বেশি ফাস্টিং করে, মানে বেশি বেশি ফাস্টিং করে। ওদের হয় কি জানেন, ওদের কিন্তু ফ্যাট তো কমে, হ্যাঁ, তারপর বেশি কমে মাসেল, বেশি কমে হাড়, তো এদের হাড় লস হচ্ছে, এদের বোন ডেন্সিটি কমে যাচ্ছে, এদের মাসেল লস হচ্ছে, বুঝতে পারছেন? এদের চুল নষ্ট হচ্ছে, আপনি যেটা বললেন, নখ নষ্ট হচ্ছে, স্কিন নষ্ট হচ্ছে, চেহারা ভস্কা যাইতেছে, বিচ্ছিরি লাগতেছে, চেহারার গ্লেজ চলে যাইতেছে। কাইন্ডলি এটা করবেন না, ধৈর্য ধরেন, কারণ ফ্যাট, আর সব ফ্যাট কিন্তু খারাপ না। আপনি তলপেটে একটু ফ্যাট জমা, এটা ব্যাটারির, রিচার্জেবল ব্যাটারির মতো, এনার্জি প্যাক। তো এটা আপনি যেমন মাঝে মাঝে জমাতে পারেন, আবার মাঝে মাঝে খরচ করবেন, ইটস ওকে। বাট মেইনলি ফ্যাট যেটা ওই কার্ডিয়াক যে ভেসেলগুলোতে জমছে, হ্যাঁ, লিভারে জমছে, প্যানক্রিয়াসে জমছে, ভিসেরাতে জমছে, হ্যাঁ, কার্ডিয়াকের মানে হার্টের উপরে যেগুলো জমছে, দিস ইজ ডেঞ্জারাস। তো বডি কি করে ওই ফ্যাটগুলো বার্ন করে? ওগুলো কিন্তু অনেক বেশি না, ওটা হয়তো খুব বেশি হলে 5 কেজি হবে বা আধা পাউন্ড হবে। তো এটা তো আমরা 2-3 সপ্তাহে পারলে বার্ন করতে পারি, এবং বডি এটা করে ফেলে। তাহলে এখানে আমরা অনেকগুলো বিষয় আসলাম। তারপরে এবার আসেন ভাই, যে এটা আপনি এল কার্নিটিন সম্পর্কে আমরা কথা বলছিলাম, এবং আমরা এটা এনার্জি প্রোডাকশনে দেওয়ার জন্য এটা কথা বলছিলাম, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে এটা আমরা মাংসের মাধ্যমে মেইনলি, এবং আমাদের আমি দেখি অনেক খাওয়ার মাধ্যমে আমরা সবকিছু পেতে পারি। কোএনজাইম কিউটেন মাংসের মধ্যে রয়ে গেছে, এক্স্যাক্টলি কোএনজাইম কিউটেন, এবং আমি বলি কি, বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা ওই যে আমাদের যে একটা মানে ছাগল আছে না, ব্ল্যাক বেঙ্গল, হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল, মানে যেগুলো, হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল একটা ছাগল আছে, এটা মানে অর্গানিক ভাবে রেইজ হয়, মানে ন্যাচারালি ইয়া হয়। তো ওই ছাগলটা, একটা ছাগল যে কেউ চাইলে বা 2জন মিলে কিনে আনতে পারেন,
বা দেশি গরু একটা 5-6 জন মিলে কিনে হ্যাঁ, ভাগ করে নেন, ভাগ করে নেন, ভাগ তো করে কোন জায়গা থেকে গরুগুলো কিনবেন? দেখবেন চর এলাকা যেখানে মানুষ, ওরা যারা গরু চড়ায় ওরা খেতে পায় না, Yes. তো ওরা গরুকে কি খাওয়াবে? নিজে খেতে পায় Very না, good solution, গরু মানে নিজে নিজে চড়ে টরে যা খায় 4-5 জন মিলে একটা গরু কিনে কিনে আনে, Yes. সেটা না আমরা প্র্যাকটিক্যালি আমরা সলিউশন গুলো দিয়ে দিচ্ছি। Very good. নেক্সট আমরা এটার বিষয়ে আর কিছু বলবো? না, আমি এরপরে যেটা নেক্সট বলছি, হ্যাঁ, নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম একটা ভাইটাল মিনারেল ফর এনার্জি প্রোডাকশন, বুঝছেন? হ্যাঁ। উইদাউট ম্যাগনেসিয়াম ইটস ইম্পসিবল টু প্রডিউস ইট। এখন আমি দেখছেন ডিরাইবোস র ম্যাটেরিয়াল, কোএনজাইম কিউটিন র ম্যাটেরিয়াল, তারপরে আপনার অ্যালকানিক ট্রান্সপোর্টার অফ ফ্যাট, সব কিছু। কিন্তু ম্যাগনেসিয়াম যদি ডেফিসিয়েন্সি থাকে আপনার মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনার্জি প্রোডাকশন ঠিকমতো হবে না। এই জন্য ম্যাগনেসিয়ামটা নট অনলি আমাদের যে বলে যে মিনারেল অ্যালকালাইন করবে, নট, ম্যাগনেসিয়াম ইন্ট্রাসেলুলার, বুঝছেন, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনার্জি প্রোডাকশনের অত্যন্ত ভাইটাল মিনারেল। ম্যাগনেসিয়াম নিয়ে আমি যত মানে ঘুমের জন্য ম্যাগনেসিয়াম ওটা দরকার, অন্য জিনিস, আমি এখন বলতেছি আমি যে, বলতেছি হ্যাঁ, কিন্তু ঘুমের energy জন্য যেমন production। দরকার, মানে ম্যাগনেসিয়ামের তো ওটা অনেক calm কাজ down আছে, আপনার নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম না। আমাদের তো ম্যাগনেসিয়াম নিয়ে তো আসলে আমরা কথা বলি না, কিন্তু ম্যাগনেসিয়াম মোর ইম্পর্টেন্ট। যখন দেখছি যে একটা লোকের ঘুম হচ্ছে না কোনোভাবে, দেখি তার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি, বুঝতে পারছেন? তারপর ধরেন এই যে এনার্জি প্রোডাকশন হচ্ছে না, ইন্টারসেলুলার, আপনি যেটা বললেন যে ম্যাগনেসিয়াম এনার্জি প্রোডাকশনে বিরাট ভূমিকা রাখে। এখন আমরা ম্যাগনেসিয়াম নিয়ে অত কথা বলছি না, কিন্তু ভাই একটা জিনিস আপনাকে ডিস্টার্ব করেছি, হ্যাঁ শিওর, অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু বেকিং সোডার সাথে ইউজ করি। দেখেন, হ্যাঁ, বেকিং সোডা আপনার ম্যাগনেসিয়ামকে ট্রান্সপোর্ট করে ইয়ের ভিতরে, সেলের ভিতরে। ওকে। আবার ম্যাগনেসিয়াম, বুঝছেন, এই বেকিং সোডাকে আবার ইন্টারসেলুলার ট্রান্সফার, কারণ ওইখানে প্রচুর ROS তৈরি হচ্ছে, বুঝছেন, রিঅ্যাকটিভ অক্সিজেন, মানে যেগুলো আমাদের ওই যে সোডিয়াম বাইকার্বনেট দরকার এটাকে নিউট্রালাইজ করার জন্য, যাতে আপনার প্রচুর পরিমাণ ROS তৈরি না হয়। দেখেন কত একটা সূক্ষ্ম একটা মেকানিজম, মানে সোডিয়াম বাইকার্বনেট আপনার ব্লাড থেকে ম্যাগনেসিয়ামকে সেলের ভিতরে দিচ্ছে, আবার ম্যাগনেসিয়াম, বুঝছেন, ওই ROS নিউট্রালাইজ করার জন্য আপনার সোডিয়াম বাইকার্বনেটকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে পাঠাচ্ছে, বুঝছেন? মানে দুজনের বন্ধু, মানে কি, এটা চিন্তার বাইরে, বুঝছেন? মানে তাহলে প্রিয় দর্শক ভিডিওটা দেখতে থাকুন, আমরা ডিটেইলসে কথা বলছি, এটা বুঝতে হবে আগে, কারণ এখানে বোঝার অনেক, এটা ডাক্তারের জন্য, আপনাদের জন্য না, মানে ওনাদেরও বুঝুক না, যে বুঝলে সমস্যা কি। হ্যাঁ, এবং আমার যে রোগীগুলো আলহামদুলিল্লাহ তারা এত ভালো বুঝে, এবং তারা হয়তো এই ভিডিওটা 10 বার দেখবে, দেখে সে মুখস্থ করে ফেলবে, কারণ ওরা জানতে চায়। কিন্তু দুঃখজনক হচ্ছে এই কথাগুলো তাদেরকে কেউ জানাচ্ছে না। হ্যাঁ, কেউ কিছু কথা বলে না, শুধু ওই যে মানে গেলে ওষুধ লিখে দেয়, তা ওষুধ চলবে, মানে 6টা ওষুধ চলবে, আজীবন চলবে, মরার আগ পর্যন্ত, কবরেও দিয়ে দিতে হবে। প্রবলেমটা সেখানে তৈরি হচ্ছে। তো যার ফলে আমরা যে কথাগুলো বলছি, ওরা যে শুধু শুনছে না, মুখস্থ করে ফেলছে, এবং 10 বার দেখবে, সে দেখবেন যে এই কথাটা আমার রুগীরাই এসে বলবে। তো এখানে এই যে আমরা যে এই অ্যালকালাইন, যে সোডিয়াম বাইকার্বনেট নিয়ে যে আমরা ভিডিওটা করেছি, কাইন্ডলি সেটা আপনারা দেখবেন, এবং বেকিং সোডা নিয়ে আমরা যে ভিডিওটা করেছি আপনারা সেটা দেখবেন। জি, আমি এখন দেখাচ্ছি যে কিসের জন্য ডক্টর সিনাট্রার এই ফর্মুলার সাথে আমি আবার বাইকার্বনেট হার্ট পেশেন্টের জন্য ইউজ করি, শুধু এই কারণে, বুঝছেন? এই যে এক্স্যাক্টলি দেখেন, হ্যাঁ, সোডিয়াম এন্ড ম্যাগনেসিয়াম বাইকার্বনেট প্রোডাক্টস, বুঝছেন, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, বুঝছেন? আমরা জাস্ট একটু এখানে দেখাচ্ছি, হ্যাঁ, এটা। আর এইটা হলো যে বই, আপনারা বইগুলো নিজেরাও পড়েন, অসুবিধা নেই, অফ কোর্স, হ্যাঁ, আপনারা পড়বেন ভাই। আমরা এখানে একটা জিনিস কি, আমরা 100% শুধু সত্য বলছি এটা না, এটা হচ্ছে কি যে প্র্যাকটিক্যালি ইমপ্লিকেট করে রেজাল্ট নিয়ে আসার পরে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। হ্যাঁ, যে এই বইগুলো এরকম বহু বই মার্কেটে আছে, কিন্তু সবগুলোকে আমরা বিশ্বাস করি না। দোজ যেই বইগুলো পড়ার পরে, সেই জ্ঞান অর্জন করার পরে, সেই জ্ঞানকে অ্যাপ্লাই করার পরে, তারপরে প্র্যাকটিক্যালি এখানে ইমপ্লিকেট করার পরে রোগীদের যে আমরা ফিডব্যাকটা পাচ্ছি, রেজাল্ট যেটা পাচ্ছি, তারা যে সুস্থ হচ্ছে, তাহলে এরপরে গিয়ে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। এটা তো আমার তো লাস্ট 18 ইয়ার্স, হ্যাঁ, ওনারও অনেক বছর ধরে উনি এই কাজ করতেছেন। কত বছর ভাই? এখন কত বছর? আমার তো 9 বছর হয়ে গেছে, 9 ইয়ার্স, হ্যাঁ, এই জায়গায় 9 ইয়ার্স, হ্যাঁ, এই কাজ করতেছেন। তো বুঝতে হবে তো, এবং সবচেয়ে বড় কথা, রোগীরা তো ভালো হয়ে যাচ্ছে। তার মানে ম্যাগনেসিয়াম সম্পর্কে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম, এটা আমরা ডেফিসিয়েন্সি কেন হচ্ছে, এক। তারপরে আপনি যেটা বললেন যে আমাদের যদি পেটে যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট না থাকে, অর্থাৎ আমরা যদি গ্যাসের ওষুধ খাই, তাহলে কি আমাদের ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন হতে পারবে? পারবে না।
এটা গুরুত্বপূর্ণ। আপনি গ্যাসের ওষুধ খেলে মানে 2 বেলা বা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে স্টপ করে রাখলে, যেটা অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগস আর কি। তো গ্যাসের ওষুধ বলছি আমরা সাধারণ মানুষের জন্য, আর ডাক্তারদের জন্য হচ্ছে অ্যান্টি আলসারেন্ট গ্রুপ অফ ড্রাগ, যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোডাকশন অলমোস্ট বন্ধ করে অ্যাক্লোরহাইড্রিয়া তৈরি করে। আর সাধারণ মানুষের জন্য বলছি অ্যাক্লোরহাইড্রিয়া মানে হলো যে পেটে অ্যাসিডই নাই এরকম একটা অবস্থা তৈরি হওয়া। তো এই যে বিষয়টা তৈরি হচ্ছে, তাহলে কি ম্যাগনেসিয়াম অ্যাবজর্পশন হতে পারবে? অফকোর্স, এক কথা ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি খাবারের মাধ্যমে আছে। এক্স্যাক্টলি। আমরা যে খাবার খাচ্ছি, বিলিভ মি, বুঝছেন, ম্যাগনেসিয়াম বলতে তাহলে আপনি কি এখানে বলবেন যে কোন কোন খাবারে আমরা ম্যাগনেসিয়াম পাবো? স্পেশালি স্পিনাকটা কি বলা হয় বাংলায়? স্পিনাকটা হচ্ছে যে ওই যে আমাদের একটা সবজি, দাঁড়ান এখানে তো মনে পড়তেছে না, এটা মানে যাই হোক, এই যে লিফি গ্রিনস আপনি দেখাইছেন, মানে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে, যে কোনো শাকসবজিতে, বুঝছেন। এবং সবচেয়ে মোস্ট হচ্ছে ক্যাল, KALE বলা হয়, ক্যাল, বুঝছেন। এখানে একটা শাকসবজি চাইনিজ, এটি সবচেয়ে মোস্ট অ্যাবান্ডেন্ট হয়েছে মানে ন্যাচারাল মধ্যে, ক্যালের মধ্যে ম্যাগনেসিয়াম পরিমাণ বেশি। আমি ক্যাল এখানে জুস তৈরি করি, বুঝছেন, বলতে ডেটক্স, বুঝছেন। ডিটক্স, আমরা ডিটক্স দেখাবো, আজকে দেখাবো, বুঝছেন। ওটা দেখবেন আপনারা, ডিটক্স যে আমরা জুস তৈরি করি সেটা দেখবেন। যে ম্যাগনেসিয়াম আমি এই দুইটা স্পিনাক, পালং শাক পালং শাক এতক্ষণে নাম মনে পড়ছে, কেল, এই দুইটা আমার এখানে মাস্ট থাকবে, বুঝছেন। কারণ ম্যাগনেসিয়াম এখানে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম বলতে গেলে আপনারা যদি অর্গানিক যে কোনো উদ্ভিদ জগতের খাবার খান, সব জায়গায় আছে কম বেশি, বুঝছেন। কিন্তু এখানে আপনি যেটা করলেন, আমি দেখলাম যে আপনি জিনিসটাকে কাঁচা খাইছেন, দেখলাম, কারণ দেখলাম যে আপনার মনে হয় এটা হিট দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। মানে আপনি তারপরে উনি আবার এটার ভিতরে ভিনেগার মিক্স করছে, ওখানে অলিভ অয়েল মিক্স করছে, বুঝতে পারছেন, অ্যামাইনোস মিক্স করছে। তো এগুলো আমাদের ভিডিওতে আমরা এটা করব যে কিভাবে উনি এটা তৈরি করছেন, এটা আপনাদের ভিডিও দেখবেন আছে। ইন এনি কেস আমি বলবো যে মানে ওইভাবে ম্যাগনেসিয়ামটা অ্যাবজর্পশন এরপরেও আমি মনে করব যে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি আপনার সাপ্লিমেন্ট নিতে গেছে। আমি সাপ্লিমেন্ট ইউজ করি ম্যাগনেসিয়াম প্রত্যেকটা পেশেন্টের জন্য। আপনি কি শুধু ম্যাগনেসিয়াম না ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক? ডিপেন্ড করে কোন কন্ডিশন। যদি আপনার ঘুমের প্রবলেম, আমি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ইউজ করি, বুঝছেন। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, আচ্ছা, হ্যাঁ, গ্লাইসিনেট। আর যদি আপনার ব্রেন ফাংশন, বুঝছেন, পার্কিনসন্স, তারপরে আপনার ডিমেনশিয়া, অ্যালজাইমার্স, বুঝছেন, সেই জায়গায় আমি করি ম্যাগনেসিয়াম L-threonate। অ্যাকচুয়ালি আমি দুইটা জিনিস, বুঝছেন, এখানে আমার এখানে আছে, আমি দুইটা জিনিস ইউজ করি, বুঝছেন। ওকে, মানে দুটো পেশেন্ট হিসেবে। তো প্রিয় দর্শক, আর যদি আপনার এপসম সল্ট, আপনার যদি কনস্টিপেশন থাকে বা অন্য কোনো থাকে, তখন ম্যাগনেসিয়াম সালফেট, বুঝছেন, মানে এপসম সল্ট, যেটা আমি বলি যে এপসম বাদ করতে পারেন বেকিং সোডার সাথে মিক্স করে, ফ্যান্টাস্টিক একটা প্রসিডিউর, বুঝছেন। হ্যাঁ, এখানে রিল্যাক্সেশন, ইয়েস, ঘুমের জন্য। এর জন্য আমি এটা রিকমেন্ড করি যে আপনার এপসম সল্ট বেকিং সোডা বাদ করেন, আপনার বাথটাব থাকে, এটা ফ্যান্টাস্টিক একটা ঘুম 100%, বুঝছেন। বডি আপনার অ্যাসিডিক বডি থেকে অ্যালকালাইন বডি হবে। এক্স্যাক্টলি, ইয়েস, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট। এখন যে ম্যাগনেসিয়ামের কথা বলছিলাম, একটা জিনিস এখানে স্মরণ রাখতে হবে যে ম্যাগনেসিয়াম শুধু ব্লাডে আসলে হবে না, ঠিক আছে। আমি খাওয়া দাওয়া করলাম, আমার অ্যাডজাস্ট হলো, তো ম্যাগনেসিয়ামকে পৌঁছাইতে হবে। ম্যাগনেসিয়ামের জায়গা হচ্ছে ইন্টারসেলুলার, মানে তার জায়গা হচ্ছে পটাশিয়ামের মতো, পটাশিয়াম ম্যাগনেট থাকতে হবে সেলের ভিতরে, সোডিয়াম এবং ক্যালসিয়াম থাকে সেলের বাইরে, বুঝছেন। এটা আমাদের মনে রাখতে হবে। শুধু ব্লাড যদি আপনি ম্যাগনেসিয়াম দিলেন, ওকে, নর্মাল আছে, নট এনাফ এনার্জি প্রোডাকশনের জন্য। আমার এই ম্যাগনেসিয়াম ঢুকাইতে দিব হিসেব কোথায়? সেলের ভিতরে। কে ঢুকায়? ওটা সোডিয়াম, এটা আমরা আলোচনা করব। আচ্ছা, বলতেছি যে অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে চারটা বিষয়ে কিন্তু আপনি কথা বললেন। এখন কাইন্ডলি এখানে যে কথাটা লেখা আছে যে কার্নিটিন, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল, এই তিনটার যে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অফকোর্স, আপনি যদি, আমি বলছি অ্যালকালাইন হচ্ছে ফ্যাট ট্রান্সপোর্টার। হ্যাঁ, আপনি যদি যেখানে জমছে টিজি বা ইটি, আপনি যদি ট্রান্সপোর্ট ঠিক মতো সিস্টেমটা ভালো হয় এবং এটা ইউটিলাইজ হয়, তাহলে কি আপনার টিজি থাকবে না? ইজি। কিন্তু মুশকিল হচ্ছে যে মানে বিষয়টা বোঝাতে যাচ্ছে মুজিবুর রহমান ভাই যে ফ্যাট জমবে না, টিজি কমাতে চান, তাহলে টিজি কমাতে চাইলে এই যে কার্নিটিন মাস্ট লাগবে। এল কার্নিটিন কি করবে? এল কার্নিটিন যেটা করবে যে এইখান থেকে ওই টিজিটা ব্রেকডাউন করে সেলের ভিতরে ঢুকাই দিবে, ঢুকাচ্ছে। যে আপনি ব্যায়াম করেন, অক্সিজেন ইউটিলাইজ করেন। এখন দুঃখজনক হচ্ছে যদি আপনি এইগুলো সব খেলেন কিন্তু এক্সারসাইজ করলেন না, তাহলে আপনার বডি তো ডাম্প না, বডি কেন করবে? এখন অক্সিজেনের কারণ আমি সবকিছু সাপ্লাই দিচ্ছি, কিন্তু
হোয়ার ইজ অক্সিজেন, হোয়ার ইজ দ্য অক্সিজেন, এক্স্যাক্টলি। তাহলে আমাদের এই 4টা জিনিস আবার শেষ হলো না? 4টা জিনিস, এবং খুব আমি গুরুত্বপূর্ণ। দেখেন আরো অ্যাড পাঁচটা বলার 5টা, সাথে 5টা জিনিস 5টা। বুঝছেন? এবং এখানে তাহলে আপনি আবার বলেন যে প্রথমটা কি বলছিলেন? প্রথমটা হচ্ছে ডিরাইবোজ, তারপরে সেকেন্ড কোএনজাইম কিউটেন, এরপরে হচ্ছে অ্যাল-কার্নিটিন, রিবোকার্নিটিন, এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট। বাইকার্বনেট। ওকে, দিস ইজ দ্য ম্যাটেরিয়ালস ইউ মাস্ট Okay, সাপ্লাই fine. ফর এনি কার্ডিওলজি। মোট কথা, টোটাল কথা হচ্ছে এবার আমরা হার্টের মাসেলকে যে যে দরকার, যে যে র মেটেরিয়ালস গুলো দরকার এনার্জির জন্য দিলাম, কিন্তু দিলে কি হবে এরপরে? এরপরে এখন কথা হচ্ছে আপনার জন্য এনার্জি প্রোডাকশন কি দরকার? হ্যাঁ, এনার্জি প্রোডাকশন আমাদের কাছে ফুয়েলের দরকার ফিউয়েলের দরকার আর অক্সিজেন। অক্সিজেন। সোজা কথা কেমিক্যাল রিঅ্যাকশন, ফুয়েল, অক্সিজেন, আপনার এটিপি তৈরি হবে। ওকে, এবার অক্সিজেন আমি সব ম্যাটেরিয়াল দিয়ে গেলাম, হ্যাঁ, এখন আমাকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। অক্সিজেন সাপ্লাই দিতে আদারওয়াইজ কোনো কাজ হবে না, মিনিংস নাই, কোনো মিনিং নাই। হ্যাঁ, সোজা কথা বিনা পয়সা অক্সিজেন সাপ্লাই কিসে? কিসে? ব্যায়ামে। ভাই আপনি বলেন। না না, এটা হচ্ছে যে আপনার এই যে অনেকে এসে হার্টের রোগীরা বলে স্যার আমি কি ব্যায়াম করতে পারবো? এখন আমার কথা হলো যে হ্যাঁ অবশ্যই পারবেন, তবে খেয়াল রাখতে হবে যে আপনার হার্টের যেন 120 বা 25 এর নিচে থাকে, মানে বেশি সাবধানতা দিলাম। কারণ আমি দেখলাম যে আমাদের যে অ্যারোবিক জোন বলে, এইসব হার্টের রোগীদের জন্য অনেক সময় অ্যারোবিক জোনটা অনেক কম হয়। তো প্রথম কথা হলো হার্ট রেটকে মনিটর করতে পারেন, কোনোভাবে যেন হার্ট রেট 120-এর উপরে না যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা বিষয় হচ্ছে এটা ফিক্স না, কারো কারো দেখা গেল 130 পর্যন্ত, কারো কারো 135 পর্যন্ত অ্যারোবিক জোন আছে। হ্যাঁ, তো এটা আপনি বুঝবেন কিভাবে যে আপনার যতটুকু করলে পরে এক্সারশন আসবে বা শ্বাসকষ্ট শুরু হবে, ওটার অনেক আগেই আপনাকে স্টপ করতে হবে। যখনই মনে হবে যে একটু দমটা একটু ঘন হচ্ছে, দেন ইমিডিয়েটলি ইউ শুড স্টপ, মানে ইমিডিয়েটলি, মানে দমটা মানে ঘন হওয়ার পরে শ্বাসকষ্ট উঠে যাওয়া পর্যন্ত নয়। খেয়াল করেন যে অনেকে বলে স্যার তাহলে আমার তো একটু হাঁটলেই তো মানে শ্বাস র্যাপিড, ওকে দেন স্টপ, একটু রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার একটু হাঁটেন, তারপর আবার একটু হাঁটে কিছুক্ষণ পর যখন আবার একটু রেস্ট নেন, মানে ইন্টারমিডিয়েট যে আমরা বলছি যে মানে রেস্টিং, দিস ইজ ইম্পর্টেন্ট। জাহাঙ্গীর আপনি প্রথম একটা কথা সত্যি কথা বলছেন যে আমি অ্যাকচুয়ালি হার্ট ডিজিজ যারা ভুগতেছেন যে কোনো প্রবলেম, আমি মনে করি আন্ডার ডক্টর বুঝছেন অবশ্যই কন্ট্রোল। কিছু জন্য বলি এইখানে যারা হার্ট ডিজিজ পেশেন্ট আসে, আমি জাস্ট এর মধ্যে বসা যাক শুধু একটা হার্ট আমি বুঝাই বলি তার কি কন্ডিশন, সেই কন্ডিশনে আমার এখানে অনেক ব্যবস্থা রয়ে গেছে। আমি এটাকে বলি এক্সারসাইজ উইথ অক্সিজেন থেরাপি ইউজ করি, বুঝছেন? মানে আপনি অক্সিজেনটা দিয়ে তাকে এক্সারসাইজ। হ্যাঁ, আমি কি করাই হয় এটা না হয় আমি ইনফ্রারেড সাউনায় আপনার কোনো হচ্ছে না, বুঝছেন, অল্প টেম্পারেচার ফার ইনফ্রারেড সাউনায় বসায় আমি অক্সিজেনের মাস্ক পরাই, বুঝছেন, মানে কনসেন্ট্রেটেড অক্সিজেন, এবং ওজনটাও থাকে, এবং এইটা মানে কি বলবো মিরাকল একটা প্রসিডিওর, মানে উইদিন 5-6 ডেজ যে আবার ওরা ট্রিটমেন্ট করে সে হাঁটতে পারে, তার কোনো প্রবলেম নাই। আমি এটা ঠান্ডা রয়ে গেছি, বুঝছেন যে আপনি কত এফেক্টিভ যে ফার ইনফ্রারেড সাউনা উইথ অক্সিজেন। এখানে কি হচ্ছে আমি বুঝাই ব্যাখ্যাটা করি। প্রিয় দর্শক, আমাদের এই যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েটিভ কার্ভস যখন রাইট শিফটিং হয়, আমরা বুঝি টিস্যুতে অক্সিজেন যাচ্ছে, এটা মানে দুইভাবে এটা রাইট শিফটিং হয়, বুঝতে পারছেন? একটা হচ্ছে যে আমরা যখন মনে করেন যে এই মাসেলটা যখন হিট হয়, বুঝতে পারছেন, মাসেলটা যখন হিট হয় এটা একটা প্রসিডিউর, তো এবং যখন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনটা বেশি থাকে, তো এখন এদের এইসব রোগীর কার্বন ডাইঅক্সাইড এমনি বেশি থাকে, এর এমনি অ্যাসিডিক ক্যারেক্টার, কিন্তু ওই যে মাসেল হিট না হওয়ার কারণে ওইটা টিস্যুতে যাচ্ছে না। এরপরে যখন আপনি সোনাতে বসালেন, সোনা মানে হলো ফার ইনফ্রারেড সোনা, মানে ডিপলি মানে পেনিট্রেট করছে ওয়েভগুলো 2-3 ইঞ্চি ভিতরে, এটাকে বলে ফার ইনফ্রারেড, মানে ফার ইনফ্রারেড মানে স্কিন ওয়েভলেংথ, মানে 4 থেকে 15 মাইক্রন, হ্যাঁ মাইক্রন পর্যন্ত, মানে এটা হেলথি ওয়েভ। ইনফ্রারেডের ফার ইনফ্রারেডটা এখানে ডিপ পেনিট্রেট করলে পরে ওই একদম, আমি কালকে ছিলাম পরশুদিন, আমরা দুইজন ছিলাম আর কি, তো ওখানে থেকে আমরা যেটা করলাম, আমাদের তো আর অক্সিজেনের দরকার, আমরা নিঃশ্বাসের ব্যায়াম করছি, আমরা হামিং করছি, শ্বাসের ব্যায়ামগুলো করছি ওখানে। তো করার ফলে তো উনি যেটা করছেন, অক্সিজেন এদিক থেকে দিচ্ছেন, আবার ওদিক থেকে ওই মাসেলকে হিট করছেন। তো হিট করার ফলে যেটা হচ্ছে যে ওই অক্সিজেনগুলো সব টিস্যুতে ঢুকতেছে। ইয়েস, ইউ আর রাইট। হ্যাঁ, বুঝছেন, আপনি যদি সাউন্ডে যান আপনি দেখবেন যে অটোমেটিক আপনার হার্ট বিট বাড়তেছে। যে কোনো অ্যাক্টিভিটিতে যদি আপনার হার্ট রেট বাড়ে, এর মানে আপনি এক্সারসাইজ করতেছেন।
আচ্ছা, এখানে মুজিবুর রহমান ভাই যারা হয়তো ফার ইনফ্রারেড সোনা অ্যাভেল করতে পারবে না, বাট যদি সাউনা আপনি যে কোনো টেম্পারেচার বুঝছেন, মানে সূর্যের আলোতে আপনি বসে, যেমন এখানে আমি ডক্টর এসপি শহীদুলকে উদ্দেশ্য করে বলছি যে আপনার ওখানে ফার ইনফ্রারেড সোনাটা আছে, তো এই ধরনের কিছু রোগীকে আপনি চাইলে একটু অক্সিজেন লাগায় দিলেন যখন সে সোনাটা করলো, হ্যাঁ, এবং তাহলে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, ব্যবহার করতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তো আপনি কাইন্ডলি ভিডিওটা দেখবেন আশা করছি, এবং ওই জিনিসটা আপনি করবেন ওখানে, এবং করলে পরে দেখবেন যে বাংলাদেশেও এই যে শশী হাসপাতালে ওখানে আছে, আর এখানে আসলে তো মুজিবুর রহমান ভাই ডিরেক্টলি এটা তত্ত্বাবধান করবেন। এরপরে দেখবেন যে 4-5 দিন পরে ম্যাক্সিমাম আপনার মনে করেন 4-5টা প্রস্তুতি পরে আপনি আবার ট্রেড মিলে সুন্দর মতো। মুজিবুর রহমান ভাই, এই রোগীকে যদি আপনি ওজন থেরাপিটা দেন, ওজন আসতেছি না আসতেছেন তো, না জাস্ট একটু মানে জাস্ট জানার জন্য, যেহেতু আমি সোনাটা বললাম, তাহলে এটাকে তো ওজন থেরাপি দিলে আরো ওজন থেরাপি একটু ডিফিকাল্ট, কিন্তু ওইখানে 3টা সাউনা, বুঝছেন? আচ্ছা, তাইলে এটা আমরা পরে আসি। এটা করার পরে ওজন থেরাপি এনি কার্ডিওলজিস্ট, মানে হার্ট ডিজিজে এনি পেশেন্ট জন্য এসেনশিয়াল। ওজন থেরাপি এসেনশিয়াল, মানে করতেই হবে, করতেই হবে। কিন্তু আমি রিকমেন্ড করি সাথে সাথে, বুঝছেন? ওটা পরে ওই যে এটা করার পরে প্রিপারেশন হয়ে গেছে, তার মানে ওটা ওভার, হ্যাঁ, বুঝছেন? তারপরে আমি ওজন সাউনাতে তারে বসাই। তার মানে আপনার এরকম ধরেন রোগীরা যখন এখানে আসে, তো কতদিন সময় লাগে ধরেন ওজনে দিতে? 1 মাস পরে আমাদের কার্ডিওলজিস্ট পেশেন্ট। আমি জাস্ট আমার দর্শকদের জন্য এতটুকুই বলবো যে সহজ কথা হচ্ছে যে ওজনটা মানে পরে 1 মাস পরে অন্তত, মানে অ্যাডজাস্ট না, 1 মাস পরে না, তাহলে 5টা ওজন, আরে ফার ইনফ্রারেড সাউন্ডের পরে 5টা পরে আমি ওজনে বসাই। ও, তার মানে 6 ডে বা 1 সপ্তাহ পরে আপনার রিস্ক অলরেডি ওভার, নো রিস্ক। আচ্ছা, আপনি টোটাল ট্রিটমেন্ট ডিউরেশন বলছেন? না না, আমি সেটা না, আমি জানতে চাইছি যে তাহলে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা হলো যে মানে প্রথমে যখন মানে সপ্তাহখানেক, আমি ধরি 1 সপ্তাহ ধরি, 7 দিন, সপ্তাহখানেক যখন আপনার এটা করা হয়, তারপর পেশেন্ট অটোমেটিক্যালি এনার্জি পেতে থাকে এবং তার এক্সারসাইজ ক্যাপাসিটি বেড়ে যায়, রিস্ক ফ্রি হয়, এবং তখন গিয়ে আপনি এটা ওজনে আপনি স্টার্ট করতে, এবং ওইখানে তার ওজনের কাজ এটা দরকার প্রচুর পরিমাণে। বলবো তাহলে ওজন আগে না দিতে, আগে কার্ডিও মানে হার্ট অক্সিজেন করে হার্টের রোগীদের জন্য, তারপরে সে হার্টের রোগীদের পরে যখন মোটামুটি একটু হবে তখন অনলি হার্টের কারণে। আদারওয়াইজ এভরিবডি ক্যান গো ইমিডিয়েটলি ওজন থেরাপি। আমি নিজেও পারি এটা, আমি আজকে নিব তো। আচ্ছা, তারপরে এরপরে বলতেছি ওজন থেরাপি কিসের জন্য এসেনশিয়াল। এখন আমি বলতেছি ওজন থেরাপি কিসের জন্য এসেনশিয়াল, বুঝছেন? আচ্ছা, আমরা ওজন থেরাপিটাকে নিয়ে একটু পরে বলবো। আপনি যেটা বলতে চাইছিলেন, আপনি সিকোয়েন্সিয়ালি সিরিয়াসলি আসেন। ওজন নিয়ে আমরা আলাদা ভিডিও করব, এবং ওখানে ওজন নিয়ে অনেক কথা বলবো। তো এই ভিডিওটাতে ওজন নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। তাহলে আমরা আবার কি মনে আছে কোথায় আসছিলাম? সংক্ষেপে বলতেছি, আমরা সমস্ত ম্যাটেরিয়াল সাপ্লাই দিলাম, হ্যাঁ, এখন আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিলাম, হ্যাঁ। আই টোল্ড ইউ, হ্যাঁ, আল্লাহ পাক গ্যারান্টি দেন 100%, আল্লাহ জানেন, তাই না? আল্লাহ সবচেয়ে ভালো। আমি বলি এরপরে 100% গ্যারান্টিড আপনার এভরিথিং উইল বি ওকে, ওকে, হেলথি, অফ কোর্স। তাহলে এখন আসেন প্রিয় দর্শক, আমরা বুঝলাম যে আমরা যদি এই র মেটেরিয়ালস গুলো দিয়ে অক্সিজেনটা তাকে দিতে পারি সেটা। এখন ভাই এখানে তো অনেকগুলো সমস্যা আরো কিছু রয়ে গেছে, এটা বলতেছি। হ্যাঁ, অনেকগুলো সমস্যা আরো থেকে যাচ্ছে। আমরা কার্ডিয়াক মাসলের কথা বললাম যে প্রচুর পরিমাণে তার এনার্জি। এক্স্যাক্টলি, আমরা শুধু মাসল নিয়ে কথা বললাম। এক্স্যাক্টলি, এটা এরকম তো ভেসেলের ব্যাপার। এটা ওই বলছি সোজা কথা, আমরা শক্তিশালী করলাম হার্টের মাসলগুলো। এখন আমাদের আরো 2টা জিনিস রয়ে গেছে। হ্যাঁ, একটা হচ্ছে ব্লাডের কন্ডিশন, হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্লাড ভেসেলের কন্ডিশন। এখন ব্লাড ভেসেল কন্ডিশন আসতে আমরা জানি আমাদের মেডিকেল সায়েন্সে শুধু কোলেস্টেরলকে দায়ী করে, তাই না? ব্লকেজের জন্য যে কোনো প্রবলেম অনলি কোলেস্টেরল। এই সম্বন্ধে একটু সংক্ষেপে বলবো, কারণ কোলেস্টেরল নিয়ে অনেকগুলো ভিডিও আমি করেছি। এবং আমরা মনে হয় যে কোলেস্টেরল নিয়ে আমরা এক্সক্লুসিভলি আজকে আবার আরেকটা ভিডিওতে টোটাল পুরো কোলেস্টেরলের মানে এটা মাথায় ঢুকাতে হবে মানুষকে। এটা লাগে এইখানে একটা কথা বলবো, কোলেস্টেরল হচ্ছে একটা মাত্র ফ্যাক্টর, আরো অনেক ফ্যাক্টর, ভাইটাল ফ্যাক্টর যেগুলো আপনার ব্লকেজ তৈরি করে রয়ে গেছে। কোলেস্টেরল একটা মাত্র ফ্যাক্টর, বুঝছেন? আমরা যখন কোলেস্টেরল আলাপ করবো যে কোন কোলেস্টেরলটা এটার জন্য দায়ী, আমি সেটা পার্টিকুলারলি বলবো, মানে এটি। কিন্তু এখন বলছি কোলেস্টেরল একটা মাত্র ফ্যাক্টর, কোলেস্টেরল নট দ্য মেইন অক্সিডাইজড কোলেস্টেরল, মেইন ইজ নট মেইন ফ্যাক্টর। আপনারা যদি মনে রাখবেন, এখানে ইনফ্লামেশন যদি ব্লাড ভেসেল না থাকে, আপনার জীবনে কোলেস্টেরল কোনো কিছু করতে পারবে না। প্রদাহ যদি না থাকে, কিচ্ছু কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। প্রদাহটা হচ্ছে ভয়ের কারণ।
এটা এবং প্রদাহ আপনি সিআরপি দিয়ে মাপতে পারেন। হ্যাঁ, তাহলে আমরা কি করব, সোজা কথা ব্লাড ভেসেল ইনফ্লামেশন দূর করব। এবং ইনফ্লামেশন দূর করার জন্য আপনারা জানেন, হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ, জাস্ট মানে যে অতি সহজে এটা সবাই জানে যে ইনফ্লামেশন দূর করা কোনো বিষয় না, একবার কোনো বিষয় না। তবে শুধু জেনে রাখেন ইনফ্লামেশন হয় কিভাবে। বাজে খাবার থেকে হয়, স্ট্রেস থেকে হয়, দুশ্চিন্তা থেকে হয়, ঘুম না হওয়ার কারণে হয়, অ্যাংজাইটি থেকে হয়, ক্রনিক ইনফেকশন, ক্রনিক ভাইরাল ইনফেকশন, সূর্যের আলোতে না যাওয়ার কারণে হয়, বুঝতে পারছেন, ভিটামিন ডি কম থাকলে হয়, देयर লট অফ রিজনস। তবে ভালো হওয়ার জন্য বেশি কিছু লাগে না। কোএনজাইম, আরে ওমেগা 3 মাছের তেল যেটা আছে, ওমেগা 3, টারমারিক, হলুদ যেটা, হ্যাঁ হলুদ, হ্যাঁ আপনারা সবাই এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার, এবং আমরা যেই খাবারগুলোর কথা বলছি, হ্যাঁ অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার মানে আমাদের, এবং ফাস্টিং, রোজা। আমাদের তো ওই গোপন সত্যগুলো আপনি হেলদি হয়ে আছে, মানে আমরা সোজা কথা হচ্ছে যে যত যাই বলেন না কেন, আমাদের ওই যে সূত্রগুলো আছে ওগুলো থাকতে হবে। আচ্ছা, তারপরে আমি সবসময় বারবার রিপিট করে এই জন্য না, তারপরেও আমরা ওই যে এই ভিডিও দেখবে অনেক নতুন লোক যারা আগে কিছু জানেন, ঠিক আছে, মানে আপনারা ওই গোপন সূত্রগুলো পালন করবেন। এট দ্য সেম টাইম আপনাদের এডিশনাল ওমেগা 3 নিতে হবে, এবং এডিশনালি আপনাকে টারমারিক নিতে হবে, এবং আমার মনে হয় ভিটামিন ডিটাও, ভিটামিন ডি মাস্ট, এবং রোদে যাওয়া। তাহলে ভিটামিন ডি, রোদে যাওয়া রয়ে গেছে, রোদে যাওয়া না। তারপরেও আমি একটু প্রিয় দর্শক তারপরেও বলে রাখি যে আপনারা প্রথমে বাজে খাবার বাদ দিবেন, আমাদের নিয়ম অনুযায়ী যে খাবারগুলো হ্যাঁ সেগুলো খাবেন। সেটা আমাদের বইটা ডাউনলোড করতে পারেন, মুজিবুর রহমান ভাইয়ের অনেক ভিডিওজ আছে, আপনারা দেখবেন কাইন্ডলি। তারপরে হচ্ছে আপনি ফাস্টিং করবেন, তারপরে এক্সারসাইজ করবেন, ওই যে যেভাবে বললাম খুব ধীরে সুস্থে। আর যারা পারবেন না তারা অন্তত অক্সিজেন দিয়ে রোদ্রে বসে থাকেন, কিছু না থাকে একটা অক্সিজেন সিলিন্ডার লাগায় নাকে রোদে বসে থাকেন, হ্যাঁ দেখেন হয় কিনা। মানে একদম সোজা বুদ্ধি এসছে, আর ভালো বুদ্ধি আর কি আছে, একটা সত্যি একবারে উইদাউট বিনা পয়সা, মানে উইদাউট এনি মানি। হ্যাঁ, তো এখন এরপরে হচ্ছে আপনি ঘুম ঠিক করতে হবে, তারপরে ভোরে ওঠা, তারপরে নিঃশ্বাসের ব্যায়াম করা। হ্যাঁ, নিঃশ্বাসের ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ হার্টের রোগীদের জন্য, এবং মনে আশা রাখা যে আমি ভালো হব। হ্যাঁ, পজিটিভিটি। আপনি যখন চিন্তা করবেন যে আমি ভালো হব, ইনশাআল্লাহ হবেনি, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে, ইনশাআল্লাহ। তো এবং এই যে হামিং করা, হ্যাঁ এগুলো সব কিছু, এবং এমনকি পরবর্তীতে এসে আপনি হট কোল্ড শাওয়ারও নিতে পারেন। দেয়ার আর লট অফ থিংস টু ডু। তো এখানে কথা হচ্ছে যে এই সূত্রগুলো ছাড়া কিচ্ছু হবে না। সূত্র ফাউন্ডেশন, আপনার ফাউন্ডেশন ছাড়া আপনার কোনো কিছু হবে না। আমরা ফাউন্ডেশনের মধ্যে যোগ করি, তাই না? ইট বসাই, এখানে আমরা বলছিলাম যে ভাই রক্তের কথা, বুঝছেন? তো রক্তে একটা হচ্ছে রক্ত নালীতে যেমন ইনফ্লামেশনের কারণে আপনার এটা মানে চর্বি জমছে, ইনফ্লামেটরি রিঅ্যাকশন হচ্ছে, ওখানে প্রদাহ হচ্ছে, এলডিএল যাচ্ছে প্রদাহটাকে নিভাতে, ওই জায়গাটা কাজ করতে। তো ওরা হয়তো ভেসেলে দেখা গেল এটা আমরা বিস্তারিত যাচ্ছি না, তবে এখানে ইনফ্লামেশন দূর করতে হবে, মানে প্রদাহ দূর করতে হবে, রাইট? তারপরে আমাদের আসে এখন ব্লাডের কন্ডিশনের উপর। না, এখানে আপনি বললেন যে ব্লাডের ভিতরে শুধু কোলেস্ট্রলকে দায়ী, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো একটু বলবো। দেখেন, আমি এখানে দায়ী করব যে এনি ব্লকেজের জন্য আমি দায়ী করব হোমোসিস্টিন, বুঝছেন? হোমোসিস্টিন কি করে, একটা মেথিওনিনের একটা বাই প্রোডাক্ট হোমোসিস্টিন আমাদের যদি বেশি হয়ে যায়, সেটা কি করে আপনার এন্ডোথেলিয়ামের, বুঝছেন? আমরা যদি একটু ব্লাড ভেসেলের আমরা রক্তনালীর ভেতরে যেটা এন্ডোথেলিয়াম, মানে ব্লাড ভেসেলের রক্তনালীর ভেতরের যে ভিতরে ওইখানে তার এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে, বুঝছেন? এটি মানে সারফেসটাকে রাফ করে, হ্যাঁ মানে ঘষা খেয়ে, যেমন ধরেন শিরিষ কাগজ দিয়ে আমি স্কিনে ঘষলে কি হবে, এইটা রাফ করার একমাত্র দায়ী হচ্ছে হোমোসিস্টিন। যেই পর্যন্ত আপনার হোমোসিস্টিন লেভেল ঠিক না করবেন, এই পর্যন্ত রাফনেস, মানে এই যে, বুঝছেন, এটা কোনোদিন এটা রুট কজ হচ্ছে হোমোসিস্টিন। এখন এই হোমোসিস্টিন কেমনে হইলো? হোমোসিস্টিন মেথিওনিনের বুঝছেন বাই প্রোডাক্ট। এটা হইলো কেন? এটা হচ্ছে আমরা প্রচুর পরিমাণে মেথিওনিন, বুঝছেন, মানে খাচ্ছি, বুঝছেন, এবং আমাদের ভিটামিন বি এর অভাব, বুঝছেন? একটা হচ্ছে ভিটামিন বি এর অভাব, ভিটামিন B12, ভিটামিন B6, বুঝছেন, তারপরে আপনার ফলিক অ্যাসিড, বুঝছেন? এই তিনটার অভাব যদি থাকে, তাহলে এটা আপনার শরীর থেকে বের হবে না, বুঝছেন? এটা গেল একটা। আর তৈরি হচ্ছে মানে প্রোটিন মেটাবলিজম থেকে, না তাহলে সেটা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে
মানে যদি আপনারা এই ক্ষেত্রে এই যে ডাক্তারদের কথাটা ওই যে আমরা যেটা বলছিলাম যে ওই যে বাজে বাজে প্রোটিনগুলো যদি বেশি বেশি খায় মানে বাজে মাংস, হ্যাঁ ওই যে প্রসেসড ফুড, হ্যাঁ এগুলো যদি আমরা বেশি খাই এবং ভুল পদ্ধতিতে খাই, মানে তখন কিন্তু এটা বাফার করে হচ্ছে যে ওই যে গ্রিন লিফি ভেজিটেবলস এবং এই যে ভাইটামিনসগুলো, হ্যাঁ এগুলো এবং এগুলো বাফার করে। কিন্তু যখন এই মানে বাফারিং সিস্টেমটা আপনার কাজ করতেছে না তখন কিন্তু ওই যে প্রোটিন যে ক্ষতি করে এই ক্ষেত্রে কিন্তু এটা সত্য প্রমাণিত হয়ে গেছে। এই জিনিসটাই আপনার জন্য এই জন্য প্রশ্নটা করলাম যে রাফটা কে করতেছে। তো এটা মনে হয় হোমোসিস্টেইন। এখন হোমোসিস্টেইন কমাইতে হলে আমাকে কি করতে হবে, ওই যে বলছেন বাফার মানে ভিটামিন B12, B6 এবং ফলিক অ্যাসিড আপনাকে সাপ্লাই দিতে হবে। এইটা একমাত্র ট্রিটমেন্ট মানে এই হোমোসিস্টেইন কমানোর জন্য। নেক্সট আমি বলি সিআরপি, বুঝছেন, হ্যাঁ প্রদাহ মাপার জন্য সিআরপি, হ্যাঁ সি রিঅ্যাক্টিভ প্রোটিন। প্রত্যেকটা হার্ট পেশেন্টের সিআরপি, আমি আমার ওখানে হার্ট না যে কোনো রোগীকেই সিআরপি করাচ্ছি। ইনফ্লামেশন ছাড়া কোনো ডিজেনারেটিভ, কারণ আমি ইনফ্লামেশন যদি ভালো না করতে পারি আর তার ইনফ্লামেশন যদি না জানি তাহলে রোগীকে তো বুঝাইতে হবে যে আপনার ইনফ্লামেশন আছে কি নাই। একটা রোগী আমার সব নিয়ম মানে ভাই, বুঝছেন, সিআরপি আপনাকে এটাই করতে হবে। এইটা একটু বলি, একটা রোগী আমার সব নিয়ম মানে, বুঝছেন, কিন্তু সে যে ঘুমাইতে পারতেছে না, বুঝছেন, খালি শুধু ঘুমাইতে পারতেছে না, ইনফ্লামেশন হবে, তার প্রদাহ, সে অবাক, কিরে আমি সব মানে টেনশন করে ঘুমাইতে পারে না। এটা বলার উদ্দেশ্য হলো যে আপনাকে টেনশন করলে ঘুমাতে না পারলে সিআরপি কমানো যাচ্ছে না। আর কি বুদ্ধি বলেন আপনি? আপনি বলেন ওমেগা 3 এখানে রোল আছে। ওমেগা 3 টারমারিক এগুলো মাস্ট, এগুলো ইউজ করতে হবে, বুঝছেন। এটা অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, আমি সবসময় বলি খাবার মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছেন। অ্যান্টি ইনফ্লামেটরি খাবার ওমেগা 3 এবং এই দিয়ে আমাদের সিআরপি কমাতে হবে এবং ভালো ঘুম না, ভালো ঘুম এগুলো আমাদের এবং মানসিক প্রশান্তি না, এটা লাগবেই। তারপরে এখানে আসবে এটা বলতে হবে। জি হ্যাঁ। এরপরে আমাদের অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, লিপোপ্রোটিন, বুঝছেন, মানে কিছু কিছু লিপোপ্রোটিন আছে, লিপোপ্রোটিন বুঝছেন, যেটা মানে অত্যন্ত কি বলবো ব্লাড ভেসেলের যে ঘা মানে যে হ্যাঁ ক্ষত, যেটা ক্ষত সৃষ্টি হয়েছে ওই যে রাফনেসের কারণে ক্ষতর সৃষ্টি হয়েছে, হ্যাঁ এটি, এবং ব্লাডের যে সমস্ত ক্ষণ ঘষা লাগতেছে, বুঝছেন, ওই ক্ষেত্রে আমাদের তৈরি হয় ক্ষত, প্রথম ক্ষত তৈরি হয়। এরপর এই ক্ষতের মধ্যে ওই যে বলছিলাম যে আমাদের ব্লাডে যদি গ্লুকোজ বেশি হয়ে যায়, সুগার বেশি হয়, ক্রস লিঙ্কিং হয় প্রোটিনের সাথে, বুঝছেন, গ্লাইকেশন হয়, গ্লাইকেটেড অ্যাডভান্স এন্ড প্রোডাক্ট, এইগুলো এখানে। তার মানে এখানে বোঝা গেল যে শুধু প্রোটিন না, প্রোটিনটা যখন গ্লাইকেশন হয় মানে যখন আপনি গ্লুকোজ জাতীয় জিনিসের সঙ্গে প্রোটিনটাকে মিক্স করতেছেন, যেমন ধরেন প্রোটিনের সঙ্গে সবসময় ফ্যাট মিক্স করতে হয়, মানে গ্লুকোজ না। যেমন আপনি ভাত দিয়ে গরু খাইলে আপনি প্রোটিনের সঙ্গে গ্লুকোজ মিক্স করতেছেন, তো এইগুলা ওইখানে জমা হয়ে থাকে। এরপরে ওই ক্ষত করতে আপনার ফাইব্রোনোজেন, বুঝছেন, ওইখানে এটা রিপেয়ার করার জন্য আসে। সেটা তো তার রিপেয়ারিং লাগবে, ও তো ফিব্রিনোজেন তো কালকুলেট না, বডি এত স্মার্ট, সেজন্য আমাকে ওইখানে আমার যদি এখানে ধরেন আপনার যদি এখানে আমের চলে যায় তাহলে এখানে ফিব্রিনোজেন আসতে হবে না, তাহলে এটা রিপেয়ার কে করবে? আসে, এইজন্য ফিব্রিনোজেন বেড়ে যায়, ওটা আমরা মার্কার হিসেবে এইটা একটা বিরাট একটা ফ্যাক্টর, বুঝছেন, ব্লকেজের জন্য। তো তোর জন্য ফিব্রিনোজেন। এরপর যে বলছিলাম লিপোপ্রোটিন, যাদের এই ধরনের ফ্যাট খাচ্ছেন, মানে ওই যে 2 নাম্বার গরু টরু বা বাজে খাবার, বাজে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাচ্ছেন, ওদের এই জিনিসটা বেশি তৈরি হয়, লিপোপ্রোটিন। এইটাই আমি বুঝাইতে চাচ্ছি, বুঝছেন। হ্যাঁ, এইটাও একটা ফ্যাক্টর, বিরাট একটা ফ্যাক্টর, বুঝছেন, যে আপনার ব্লকেজ তৈরি করা, বুঝছেন। এখন তো কোলেস্টেরল কিন্তু এখনো আসি নাই না, বুঝছেন, কোথায় রয়ে গেছে কোলেস্টেরল? অনেক পরে। আমি বলছি যে ইনফ্লেমেশন প্রথম আরম্ভ হয় হোমোসিস্টিন থেকে, রাফ, এরপরে আপনার আরম্ভ হয় ঘষা লাগে, হ্যাঁ ওইখানে হয়, এরপরে গ্লাইকেটেড অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট ওইখানে পরে, এরপরে ফিব্রিনোজেন ওইখানে করার জন্য আসে, বুঝছেন। এরপরে আপনার আরম্ভ হয় যে অক্সিডাইজ কোলেস্টেরল, তারপরে ক্যালসিয়াম, বুঝছেন, মানে ফ্যাট, বিভিন্ন ধরনের ফ্যাট, ওগুলা সব জমা। আপনি যদি ব্লকেজটা কেমিক্যালি করেন দেখবেন যে কি আছে। এখানে একটা কথা বলি, হ্যাঁ, ওই যে করোনারি ক্যালসিয়াম স্কোর, বুঝছেন, করোনারি ক্যালসিয়াম স্কোর, এটা লো সিটি দিয়ে করা হয়, আমেরিকাতে এটা খুব করছে, এবং এটা করোনারি ক্যালসিয়াম স্কোর করে আর্লি ডিটেকশন করছে। যেমন 70%-এর আগে ব্লক তো কেউ টেরই পাবে না, এমনকি স্ট্রেস তারা যে ওই যে হিট মানে এক্সারসাইজ টেস্টেও দেখা যায় যে বুঝতে পারবে না।
বা তার কোনো অ্যাক্টিভিটি লিমিটেশনও তেমন হয় না, 70% এর পরে গিয়ে আস্তে আস্তে তখন এটা ক্যালসিফাইড। হ্যাঁ হয়। তো এই যে ক্যালসিফিকেশনটা, তো আমি জানি না এই ভিডিওটা যদি বাংলাদেশে কেউ এটা করছেন কিনা, যে করোনারি ক্যালসিয়াম স্কোর অ্যাকচুয়ালি কত দরকার না, 100% যাদের ব্লকে আছে ক্যালসিয়াম মাস্ট, বুঝছেন, মানে ক্যালসিফাইড, বুঝছেন। আমি সোজা কিন্তু তবু হয় কি, যদি কেউ জানে যে তার করোনারি ক্যালসিয়াম স্কোরটা বেড়ে গেছে, তো তারা আগে প্রিভেনশনের জন্য তার এটা একটা ট্রিগার ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি বলি যে ক্যালসিয়ামের জায়গা হচ্ছে কোথায়, দাঁতে এবং বনে। ক্যালসিয়ামের জায়গা ব্লাড ভেসেল না, না না সেটাই তো, আমাকে এই ক্যালসিয়াম ব্লাড ভেসেল থেকে নিয়ে আসতে হবে। এই জন্য হার্ট যে রোগের জন্য ভিটামিন K2 ভাইটাল, নট অনলি ভিটামিন D3, ভিটামিন K2 হচ্ছে সব নিয়ে আসবে, আইসা ক্যালসিয়ামের জায়গায় নিয়ে পৌঁছায় দেবে। এই জন্য হার্ট পেশেন্টদের আমি মাস্ট রিকমেন্ড করি ভিটামিন K2। শুধু কি K2 কি আলাদা ভাবে দেন নাকি ভিটামিন D3 উইথ K2? হ্যাঁ, D3 প্লাস K2 আমার কাছে খুব ভালো একটা সাপ্লিমেন্ট, 10,000 বুঝছেন IU ভিটামিন D3 এবং 200 mck বুঝছেন মাইক্রো, এটি আপনার ভিটামিন K2। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। MK7 বুঝছেন, ফ্যান্টাস্টিক একটা কম্বিনেশন, মানে এটি ভেরি গুড। এইটা একসাথে ইউজ করতে হবে, এইটা এসেনশিয়াল, মানে এইটা আমি বলবো যে সবচেয়ে ব্লকেজ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক। এইটি তো এই জন্য বলতেছি, এখন আমরা ব্লাড ভেসেল সম্বন্ধে করলাম, এখন আমরা আসি ব্লাডের ঘনত্ব, তাই না? মানে কি কোলেস্টেরল দেখেন কোথায় রয়ে গেছে, এখন কিন্তু কোলেস্টেরল যাই নাই, কিন্তু হ্যাঁ সেটাই, কোলেস্টেরল ছাড়া কিন্তু ব্লকেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো। এরপর আমরা আসি ব্লাডের ঘনত্ব। আমি সবসময় বলি যাদের বডি অ্যাসিডিক, অটোমেটিক্যালি ব্লাড ঘনত্ব হবে, এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের ইনসুলিন বেশি, ইনসুলিন মানে আপনার 100% বডি অ্যাসিড, যাদের ওই যে গ্লুকোজ বেশি আছে ব্লাডে, 100% অ্যাসিডিক বডি, বুঝছেন? তো এই জন্য বলতেছি যে আপনার বডি অ্যালকালাইন করেন। অ্যালকালাইন বডিতে কোনোদিন ব্লাডের ঘনত্ব থাকবে, পিএইচ থাকবে নরমাল, বুঝছেন? আপনার ব্লাডের ঘনত্ব অটোমেটিক্যালি চলে যাবে। বডিকে অ্যালকালাইন করার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, সোডিয়াম বাইকার্বনেট, অটোমেটিক্যালি চলে যাবে, বুঝছেন? তবুও আমরা ন্যাচারাল কিছু ব্লাড থিনার ইউজ করি। ওকে, সেটা কি কি? সেইটা হচ্ছে আমাদের যে আপনারা রসুন কি, রসুন আদা, তারপরে হলুদ, বুঝছেন? হলুদ তো আছে, ব্লাড থিনার। আমি বলতেছি যে আমাদের যে মশলা বলছি সেগুলো বিরাট ব্লাড থিনার। মানে আমরা যেমন বলি যে রসুন খেতে, তারপর আদার রস, তারপর একটু লেবুর রস, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট, একটু ভিনেগার, ডাবের পানিতে খেলে অনেক মজা। এগুলো ব্লাড থিনার, বুঝছেন? ন্যাচারাল ব্লাড থিনার। এরপরে যদি আপনি আর কিছু চান, আমি রিকমেন্ড নেট্রোকিনাজ, বুঝছেন? হ্যাঁ, নেট্রোকিনাজ। আচ্ছা, এটা কি? এটা জাপানের একটা হার্ব জাতীয়, মানে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা সাপ্লিমেন্ট হিসেবে এটা আছে আপনার কাছে আছে। জিঙ্কো বিলোবা, বুঝছেন? ও জিঙ্গো বিলোবা, হ্যাঁ, জিঙ্গো বিলোবা। তো জিঙ্গো বিলোবা তো আমাদের দেশে আছে, তবে এখন সমস্যা হলো ভালো কোম্পানি দেখে নিতে হবে আর কি, কারণ এটা আছে আমি জানি, আমার জানার মধ্যে ভালো কোম্পানি আছে। আমি এগুলো ইউজ করি না। হ্যাঁ, আমার পেশেন্টরা এমনি হয়ে যায়, কারণ বডি অ্যালকালাইন হলে অটোমেটিক্যালি ব্লাড। না এটা তো ইটস ওকে, এটা তো, তবে আমার কথা হলো যে এভরি স্টোন শুড টাচ, হ্যাঁ, জানা থাকলেও কারো কারো ক্ষেত্রে সব দরকার হতে পারে, কারণ সব মানুষ তো সমান না। কেউ তো ওই একটু এক্সারসাইজেই ভালো হয়ে যায়, মানে ওই যে অক্সিজেন দিয়া, ওই যখন আপনি এইগুলো খাবার দিয়ে যখন অক্সিজেন দেন, সাথে ফাস্টিং করে ভালো ঘুমাতে এমনি ভালো হয়ে যায়, সেটা তো ঠিক আছে। বাট আমাদের কথা হলো জানার জন্যে যে এগুলো ব্লাড থিনার, এবং যদি এখানে একটু কাইন্ডলি বলেন যে আমরা যে কেমিক্যাল ব্লাড থিনারগুলো ব্যবহার করছি, সেটার ক্ষতিকর দিক সম্পর্কে অল্প একটু বলেন। দেখুন, আমি সবসময় বলি, এবং আমরা কি কি ব্যবহার করছি সেগুলো, আমরা কি অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রল এগুলোই তো ব্যবহার আমরা সমানে, যে কোনো কার্ডিওলজিস্টকে যান, যে কোনো যান, আপনাকে মাস্ট অ্যাসপিরিন দিবে। আমি বলতেছি অন্য কিছু, বুঝছেন? অ্যাসপিরিন দিবে। তো অ্যাসপিরিন এটা কি? হ্যাঁ, এটা বলেন। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি। হ্যাঁ, কারেক্ট। হ্যাঁ, আমি কি বলছি যে কিডনি ডিজিজের জন্য এটা বিরাট একটা, কিডনি নষ্ট করার জন্য এর চেয়ে ভালো আর কিছু নাই পৃথিবীতে, এর চেয়ে ভালো কিছু। হোয়াই উই শুড টেক দিস? কিডনি ভালো রাখতে চাই না, কিডনির 12টা বাজাইতে হবে। আমি বলি আমাদের কিডনি দরকার নাই কোনোদিন। এবং সবচেয়ে বড় কথা, আপনার আলসার তৈরি করবেন, মানে আপনার ইয়েতে, মানে স্টোমাক, হ্যাঁ করতেছে, এবং তার জন্য গ্যাসের ওষুধ খাচ্ছে। তো গ্যাসের ওষুধ খেলে তো ওই ক্যালসিয়াম ওখানে যাবে, অ্যাবজর্পশন অলরেডি শেষ, তাহলে পাথর হবে না। হবে। এই জন্য আমি বলি যে অ্যাসপিরিন, মানে এই যে কোনো কেমিক্যাল ব্লাড থিনার আপনার
টোটালি ডোন্ট ইউজ প্লিজ, যদি আপনার কিডনিকে নষ্ট না করতে চান, বুঝছেন, এটা অত্যন্ত ভাইটাল। এবং আপনার স্টোমাককে, বুঝছেন, আশা যদি আপনি অর্জন না করতে চান, তাহলে আমি এগুলো বলবো টোটালি, আমি বলি যে এটা কিনতে হয়, আবার ডাক্তার যেতে হয়, টেস্ট করতে হয়, এগুলো খরচ। দুঃখজনক ব্যাপার হচ্ছে কি ভাই, দুঃখজনক ব্যাপারটা বলি, দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা তো হার্টের ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তারদের দোষ দিয়ে তো লাভ নাই। ওরা তো দেখতেছে এই রোগীগুলা তো ব্যায়াম করে না, এরা ঘুমায় না, এরা ব্যস্ত, এদের সময় নাই। এই যে এই ভিডিও, এটা দেখারও তাদের সময় না, বলবে এত লম্বা। আরে ভাই, আমরা দুটো লোক এখানে, আমাদের কাজ কাম নাই নাকি? আমরা যে এখানে, আমাদের সময়ের কি মূল্য নাই? আমরা যে ভিডিওটা তৈরি করতেছি কাদের জন্যে? আপনার সময় নাই, তাহলে ওষুধ খান যাইয়া, আরো খান, আমাদের কথা তো বললামই যে যাদের নিজেদের জন্য দেওয়ার সময় নেই, যার জ্ঞান অর্জনের সময় নেই, যাদের মানার সময় নেই, তো তারা খাবে, তারা অ্যাসপিরিন খাবেন, সাথে ক্লোপিডাগ্রল খাবেন, প্রয়োজনে 3 বেলা খাবেন, 1 বেলা লিখে দিলে কিছু তো করার নেই এখানে। আর ডাক্তাররাও বা কি করবে? এরা তো কিছু মানে না। আমার রোগীরা তাই দেখি যে মেনে টেনে ভালো হওয়ার পরে আবার ছেড়ে দিচ্ছে, তার মানে সে নিজেকে ভালোবাসে না, সে সুস্থ হয়ে গেছে, ভালো করছে, সে আবার আগের মতো নষ্ট। এটা তো আসলে আমরা কাউকে এখানে দায়ী করছি না, দায়ী করছি যে আসলে আমাদের টোটাল লাইফ স্টাইলটাকে। তো এখন আমাদের লাইফ স্টাইল যদি ভালো না থাকে, ডাক্তারদের দোষ দিয়ে লাভ আছে? এখন কারো দোষ, আপনি যদি সুস্থ থাকতেন তাহলে কি আপনি যাইতেন কার্ডিওলজিস্টের কাছে? জীবনেও না। তো তাইলে আপনাকে কি বাসা থেকে জোর করে ধরে নিয়ে নিয়ে আপনাকে ওষুধ খাওয়াইতেছেন? নো, আপনি সিরিয়াল দিছেন, আপনি সিরিয়াল পান নাই, কত কষ্ট করিয়া, ওই ইয়ের দারোয়ানরে টাকা খাওয়াইয়া, ওই যে ডাক্তারের চেম্বারের সামনে যায় ওরে টাকা খাওয়াইয়া আপনি ইমার্জেন্সি সিরিয়াল ম্যানেজ করছেন। আপনি তো নিজেই গেছেন কোরবানি হইতে, তা আপনাকে তো কোরবানি হইতেই হবে, কারণ আপনি নিজের জন্য সময় নাই। আপনি চিকিৎসা নিজেরটা নিজে করতে পারতেছেন, আরেকজনকে দায়িত্ব দিয়েছেন আপনার চিকিৎসার জন্য, তো সে তো তার দায়িত্ব পালন করতেছে। এই জন্যই বলে সবসময় যে আপনাদের অপশন একদিকে হইতে পারে যে আপনি যেটা বললেন যে ওলো আজ দরকার নেই ঝামেলা, বুঝছেন, নিজের উপর কি আমার ডাক্তার আছে, বুঝছেন, এটা ইজি ওয়ে, ইজি ওয়ে ফিক্সড করা, বুঝছেন। কিন্তু ফিক্সড হচ্ছে কি আমাকে বলেন আপনি, প্রিয় দর্শক, আপনারাই বলেন আমার কথাগুলো মিথ্যা না সত্য, যে আপনাদের যে চিকিৎসা নিতে নিতেই কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে, এবং দেখেন চিকিৎসা নিতে 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 কিডনি নষ্ট হচ্ছে, দেখেন চিকিৎসা নিতে 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 ব্লক বাড়তেছে, এবং একবার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি সব মানতেছেন, আপনি স্টেটিন খাচ্ছেন, আপনি সবগুলো ওষুধ খাচ্ছেন, ঠিক আছে, যা যা বলছে সব, আপনি মাংস খাচ্ছেন না, কুসুম খাচ্ছেন না, সব যেভাবে চলতেছে করতেছেন, তারপরে কি অ্যাটাক হচ্ছে না? হচ্ছে। তো তার মানে ডিজিজ প্রসেসটা কি বাড়তেছে? অবশ্যই বাড়তেছে। তার মানে রোগ কি বাড়তেছে? অবশ্যই ইমার্জেন্সি, এবং ওষুধ বাড়তেছে, অবশ্যই আলটিমেটলি আইসিইউতে যাচ্ছে। আপনারা যদি এখনো না বুঝেন যে আপনাদের কারা ভালো চায়, তাহলে এর চেয়ে আর আমি বলবো যে এখানে আর আমাদের কিছু বলার থাকে না। তো তারপরে ব্লাড থিনিং আর কোনো কিছু? আমি মনে করি ব্লাড থিন, আমি সবসময় এখানে ট্রাই করি, আমার একমাত্র হচ্ছে বডিকে অ্যালকালাইন করা। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ক্যান্সার থেকে বাঁচতে হলে অ্যালকালাইন, নট অনলি ক্যান্সার, আমি বলছি আমি জাস্ট বুঝাইলাম আর কি, ব্লকেজের জন্য আমি বলছি আমাকে ব্লাড যদি থিন করতে হয় আমার বডিকে অ্যালকালাইন করতে হবে, মাস্ট এটি, কারণ এটা অলরেডি সায়েন্টিফিক্যালি প্রুভেন যে অ্যালকালাইন নিয়ে আমাদের ভিডিও আছে। আপনার ব্লাডের যদি পিএইচ থাকে 7.38 7.42, ইম্পসিবল আপনার ব্লাডের ঘনত্ব বাড়া। আর যদি আপনার ব্লাড ইনফ্লামেশন থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ইম্পসিবল এটা অ্যালকালাইন। ইয়েস, ডেফিনেটলি, বুঝছেন, এটা অ্যালকালাইন করা মানে হলো আপনাকে এগুলো সব মানতে হবে। এইজন্য আমি কিছু বলি, ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন রুট কজ ফর অল ডিজিজ, ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি এইটা নিয়ে একটা ভিডিও করছিলাম আমাদের শ্রদ্ধেয় আয়েশা আপার সাথে, বুঝছেন, তো ওখানে অনেকে কমেন্ট করছে একমাত্র ইনসুলিন ছাড়া কি পৃথিবীতে কিছু নাই নাকি? ভাই আসলে আপনাদের নলেজ নাই, তবে ইনসুলিন ছাড়া যে কিছু নাই এটা সত্য। ইনসুলিনের আমরা বিরোধিতা করছি না, অতিরিক্ত ইনসুলিন ক্ষতি করছে সেটা বলছি। যার ইনসুলিন নাই সে তো মরবে, তাকে তো ইনসুলিন দিতে হবে। ইনসুলিন না থাকলে আপনি বাঁচবেন না, কোনো রিঅ্যাকশন হবে না, কোনো এনার্জি প্রোডাকশন হবে না, কিছু হবে না, আপনি বাঁচতে পারবেন না, ইম্পসিবল। ইউ উইল অটোমেটিক্যালি ডিস্ট্রয়েড উইদাউট ইনসুলিন, যেটা টাইপ 1 ডায়াবেটিস রোগীদের যেটা হচ্ছে। নরমাল আমরা শুধু বলতেছি নরমাল লেভেল, এটা বুঝতে হবে, আমরা অতিরিক্ত কোনো কিছু না। মুজিবুর রহমান ভাই, চমৎকার লাগতেছে আপনাদের সঙ্গে, আপনার সঙ্গে আলোচনা করতে, এবং আমি জানি যে এই ভিডিওটা একটা জেম হয়ে থাকবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, দেখেন ভাই, আমি কি বলবো, যে আমি তো শুধু সিনাট্রার পড়ি না, অনেক স্টাডি করছি, অল্টারনেটিভ মেডিসিন, কার্ডিওলজি নিয়ে, বুঝছেন। আমি বলতেছি বাইপাস এবং এনি হার্ট, বুঝছেন, সার্জারি, দিস ইজ নট দ্য ওয়ে। এটা তো হচ্ছে কি ভাই, এটা তো হচ্ছে কি, এটা হলো কি যে একটা মনে করেন যে
এই লোকটা এখন ধরেন এমন ব্লক হয়েছে যে তার অবস্থা খুবই খারাপ, তো ইমিডিয়েটলি একটা সমাধান হচ্ছে সে বাইপাস করে ফেলতেছে। হ্যাঁ, এটা তো তার ট্রিটমেন্ট না, না এই যে এটা তো তার ট্রিটমেন্ট না, ইম্পসিবল। এটা আপনার সাময়িক আপনার বাধা, ওইটাকে আপনার দূর করছে। এক্স্যাক্টলি, সাময়িক বাধাটা দূর, কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে তার কিউর। এবং যেই জন্য বাধাটা হয়েছে এটা তো দূর করে নাই কেউ, এটা তো দূর করে, মানে রুট কজটা যেটা কারণে, যেই কারণে ঘটছে এটা হয়েছে, মানে এটা কি কারণে ঘটছে, যে আপনি এক্সারসাইজ করেন নাই, আপনি আজে বাজে খাইছেন, আপনি ফ্যাট জমাইছেন, আপনি ইনফ্লেমেটরি খাবার খাইছেন, আপনি স্ট্রেসে থাকছেন, আপনি ফুড খাইছেন, বুঝছেন? এটা এখন আমাকে তো আমার জীবন আচরণকে আমূল পরিবর্তন হলো আপনার বাইপাস, তারপরে আবার ওইখানে ব্লক হবে না? হবে, কেন হবে না? একবার হলে 10 বার হবে, 100 বার হবে, হতেই হবে। এমন দেখা গেছে, ওই যে আমার একটা বই আছে এখানে বলছি যে উইদিন 10 ইয়ার্স, মানে বাইপাসে পরে উইদিন 10 ইয়ার্স বাইপাসে আরো অনেক সাইড এফেক্ট হয়েছে। ব্রেন ফাংশন অটোমেটিক্যালি, যাদের বাইপাস ওদের অটোমেটিক্যালি ব্রেন ফাংশন সাফার করতেছে, বুঝছেন, অটোমেটিক্যালি। তো ও বলছে যে ম্যাক্সিমাম 60% ওরে ডাই, বুঝছেন, উইদিন 10 ইয়ার্স আফটার বাইপাস। এটা 10 ইয়ার্স কয়জন বাঁচে? ও বলতেছে 60%। আমি বলি 10 ইয়ার্স কয়জন বাঁচে? আপনি কি বলেন? আমি তো 10 ইয়ার্স কাউকে দেখি নাই, মানে বাইপাস হওয়ার পরে 10 ইয়ার্স কয়জন বাঁচে? ওর এই যে বলতেছে না, এটা তো ওর স্টাডি থেকে বলছে। আমি বলতেছি যে হ্যাঁ, যদি সে তার লাইফস্টাইলকে পরিবর্তন করে, 10 না আরো 20-30 তার মানে স্বাভাবিক বয়সে সে মারা যাবে। আমাদের এইগুলো ফলো করে, আমাদের এগুলো অনেকে হয়তো অনেকে আছে তারা ভয়ের চোটে কি করে সব খাওয়া বন্ধ করে দেয়, তারা বেঁচে থাকে ঠিক আছে, তাদের কিন্তু তাদের কোয়ালিটি অফ লাইফ গুলো লাগবে না, বডিকে কোয়ালিটি অফ লাইফটা শেষ হয়ে যায়। যেমন আমার কাছে কিছু কার্ডিয়াক পেশেন্ট আসছে, বুঝছেন, তো ওরা আমাদেরকে একটু মানে ভাত রুটি খায় না, হ্যাঁ, আবার ওরা আবার ওদেরকেও মানে, ওরা আবার ফ্যাট খায় না, তারপরে যে ডিমের কুসুম খায় না, তারপর মাংস খায় না। তো এরপরে ওরা কি হয় বুঝছেন, একেবারে ভেজিটেবল হয়ে যায়। আমাদের কাছে যখন আসে একটা শুকনা কঙ্কালের মতো হয়ে আসে এবং তার কোনো এনার্জি নাই। তো ভাই, এবং তার বেঁচে থাকবে সে পুরুষের পুরুষত্ব নাই, কার্নিটিন, কোএনজাইম, Q10, ভিটামিন B12 কই থেকে আসে তাহলে? এক্স্যাক্টলি, তো এই কারণে। তো যাই হোক, আমার কথা হলো যে প্রিয় দর্শক, আপনারা নিজেদের ভালো বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আপনাদের সুস্থতার লক্ষ্যে জ্ঞান বিতরণ করার চেষ্টা করছি, এবং আমাদের জ্ঞানগুলো প্র্যাকটিক্যাল নলেজ, এবং এগুলো ইমপ্লিকেটেড হয়েছে, এবং এটাকে এভিডেন্স বেসড বলতে পারেন। কারণ হচ্ছে আমাদের কাছে এরকম লক্ষ লক্ষ এভিডেন্স আছে যারা ভালো হয়েছে। মুজিবুর রহমান ভাইয়ের এখানে শত শত রোগী এখানে এসে এখানে ভালো হয়ে গেছে, হ্যাঁ, এবং আমাদের পরামর্শ মেনে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে যারা আমাদের কাছে হয়তো আসতে পারেনি, তারা তাদের মতো করে যতটুকু পারেছে মেনে ভালো হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের সঙ্গে যে শেয়ার করছি, এটার উদ্দেশ্য এটাই যে আপনারা নিজেরা যেন একটু সচেতন হন। আপনারা বোঝেন যে মূল কারণ রোগের যদি দূর না করেন, তাহলে এই যে রিং পরানো, হ্যাঁ, বাইপাস করা, হ্যাঁ, এগুলো কেউ চায় না, কিন্তু এতে কিন্তু কেউ চায় না, বিলিভ মি, কেউ চায় না। কে চায় আপনার ওপেন হার্ট সার্জারি? চায় যে আমার ওপেন হার্ট সার্জারি, আপনি জানেন এটা কি? কেউ চায় না, তারা নিরুপায় হয়ে গেছে। কিন্তু তারা এটা বুঝতে পারতেছে না যে ব্লক সবার ভিতরে তৈরি হচ্ছে যাদেরই লাইফস্টাইল নষ্ট, যারাই ভালো ঘুমাচ্ছে না, টেনশন করতেছে, যারাই বাজে খাবার খাচ্ছে, রিভার্স করতে পারেন ইজি ওয়ে, রিভার্স করতে পারেন ইজি ওয়ে, এইসব দরকার না। আপনি কি জানেন ভাই, আমার একটা রোগী, বুঝছেন, সে আমাকে কাছে আসেই নাই, তো সে আমার নিয়মগুলো ফলো করছে, আমিও তাকে চিনি না, সে তো আমার ভিডিও দেখে দেখে করছে। করার পরে সে ওই যে আমাদের যে নারায়ণা হাসপাতাল আছে দেবী সেটির, সে ওখানে গেছে এবং তার 100% ব্লক ওখানে এখন 60% হয়ে গেছে। সে ওদেরকে বলছে যে আমাকে এবার সিটি এনজিওগ্রাম করো, আমি আর মানে ডিরেক্ট করতে চাই না। তো ওরা বলছে যে না, এত ব্লকের ভিতর আমার সিটি এনজিওগ্রাম করে না। ও ডাক্তারকে ইনসিস্ট করছে যে আপনি আমাকে করান, তারপরে দেখেন, এখন করায় দেখে 60% হয়েছে। এরা তো সবাই অবাক। এবং দেবী সেটির ওখান থেকে ওই ডাক্তার ও নিজে লিখে দিছে যে দোজ লাইফস্টাইল ইউ আর ফলোইং প্লিজ কন্টিনিউ। মানে সোজা কথা, ও তো আর যে কে লাইফস্টাইল ছিঁড়ে না, ও বলছে যে তুমি যেই লাইফস্টাইলটা ফলো করছো তুমি এটা কন্টিনিউ করো, বুঝতে পারছেন? তো এবার এই যে কথাগুলো, এটা তো একটা উদাহরণ যেটা এভিডেন্স, এটা কি এভিডেন্স না? সে এখানে তো সে তার 100% ব্লক ছিল, সেটা সে ভালো হয়েছে এবং সে এখন কমপ্লিট ভাবে সুস্থ আছে, ভালো আছে, এবং আমার সঙ্গে তার একটা। তো এইখানে একটা জিনিস বলতে যাচ্ছি যে আপনারা যে ভয় পাচ্ছেন যে 100% ব্লকেজ, এই জিনিসটা একটু বলতেছি, যারা একটু ভয় পাচ্ছে, মানে এনজিওগ্রাফ করার পরে হাতে বলবে 99, 94, 4-5টা ব্লকেজ, মানে এটি আপনি যেটা মনে রাখবেন। আপনাদের কি মনে হয় এই যে 100% ব্লকেজ বলতেছে, যে আপনার যে 100% ব্লকেজ, কিন্তু বরাবর না কোথায় কোন আর্টারি এটা বুঝছেন 100% ব্লকেজ হয়ে গেছে,
ওরা বলে 100% ব্লকেজ, বুঝছেন? আপনাকে বলবে না যে কোন এটা ওইটা না, এটা বলে দেবে না কেন? আপনার ওই যে ওখানে যদি লেখা বলে, থাকে, হ্যাঁ যদি মনে করেন, কিন্তু পেশেন্টরা জানেন, পেশেন্টরা না, হ্যাঁ, শুনেই এটা বুঝছে আমরা 100% just ব্লকেজ। সচেতন আমি জাস্ট করছি, বলছি, হ্যাঁ, সচেতন করার 100% জন্য। আপনি block- ওটা বলার দরকার নেই। দেখেন, হ্যাঁ। ওখানে যাদের একটু জ্ঞান বুদ্ধি আছে, ওখানে রাইট করোনারি, লেফট, মানে ওখানে চিত্রটা দেওয়া থাকে এবং কোথায় ব্লকেজ এটা ইন্ডিকেট করা থাকে। তো যারা শিক্ষিত তারা তো জানে এবং রিপোর্টে লেখাও থাকে। হ্যাঁ, তো অনেকে হয়তো এই বিষয়টা মানে সচেতন না। বললি আত্মীয় স্বজন হ্যাঁ, মাথা খারাপ যে মাথা 100 খারাপ। block। এই যে 100% এই কথাটা শোনার পর আমি হ্যাঁ, বলছি স্বাভাবিক প্যানিক মানে হয়ে যায়। প্যানিক হয়ে যায়, Panic বুঝছেন? হয়ে অন্য কোনো থাকে, আত্মীয় স্বজন চাপ দেয় না তোর এটা করতেই হবে, বুঝছেন? ও না চাইলেও, বুঝছেন, মানে জোর করে করা। জোর করে, বুঝছেন? বলতে গেলে আমি ওকে ফোর্স করা হয়। এক্স্যাক্টলি। আমি মনে করি যে আমি হার্টের উপর, বুঝছেন, সুন্দর একটা ভিডিও পুরো কিভাবে আপনি জানবেন যে কখন আপনাকে যেতে হবে, কখন আপনাকে করতে হবে। হ্যাঁ, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনাকে করতে হবে, অবশ্যই করতে কখন হবে, এটা তো করতে আমরা হবে, বলছি। এবং কিভাবে ঠিক মতো সুন্দর ভিডিও আছে হার্ট ডিজিজ, এটা আপনারা কাইন্ডলি দেখে নেবেন। দেখে নেবেন। আমি জাস্ট বলতেছি যে 100% ব্লকেজ আমাদের আল্লাহ পাক হার্টকে এমনভাবে তৈরি করছে যে 100% ব্লকেজ হইলো ইমিডিয়েটলি কোলাটারাল, বুঝছেন? কোলাটেরাল সার্কুলেশন ডেভেলপ ইমিডিয়েটলি, মানে উইদাউট আপনার বন্ধ হয়ে গেছে, ইমিডিয়েটলি গজাবে, বুঝছেন, শিকড়ে যে মানে মানব এটা করে তো। এবং একটা জিনিস কি ভাই, আশেপাশে আরেকটা জিনিস বলি, এখানে যে অনেকে আছে বলতেছে আমার ব্লক কমে নাই, কিন্তু সে ভালো আছে, তার এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়ছে, তো ব্লক না কমলে কোলাটেরাল সার্কুলেশন ডেভেলপ করছে। ও এইটা হচ্ছে মিরাকেল একটাই, অন্য কোথাও এরকম হয় না, বুঝছেন? হার্টের মানে আল্লাহ ওইভাবে তৈরি করছে, দ্রুত দ্রুত ম্যাজিকের মতো, মানে মনে হয় যে- ম্যাজিকের মতো, মানে এগুলি প্রমাণিত, হ্যাঁ। মানে উইদিন সেকেন্ডের মধ্যে আপনার ব্লগ উইদিন এর মধ্যে তাড়াতাড়ি মানে জন্মায় গেছে, বুঝছেন? কোলাটেরাল, বুঝছেন? তো এই জন্য বলি, আপনারা যদি 100% ব্লকেজ আপনাদেরকে বলে, বুঝছেন? আমার এখানে পেশেন্ট আসছিল বাবু ভাই, একটা ভিডিও আছে, হ্যাঁ। বলবো না, বুঝছেন, অনেক আগে, যে অপারেশন থিয়েটার থেকে ইন্ডিয়া থেকে সে উঠে এখানে চলে আসছে, বুঝছেন? এটি 100% ব্লকেজ, হ্যাঁ। 99, হ্যাঁ। 92, 88, 5টা ব্লকেজ। হ্যাঁ। এইখান থেকে 1 মাস এসে সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দৌড়ায় টোড়া, মানে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এটা সত্য, বুঝছেন? এটা সত্য। তো এই জন্য বলি যে আপনারা 100% ব্লকে যদি আপনাকে কেউ বলে, আপনি ঘাবড়াইবেন না, প্যানিক হবেন না, এটি হবেন না, ওয়ে আছে, বুঝছেন? মানে এটি তো আমি বলতেছি ইমার্জেন্সি ক্ষেত্রে লাগবে। আমাকে জানতে হবে। আমার ওই ভিডিওতে বলা আছে কোথায় ইমার্জেন্সি, কখন আপনি এগুলা করতে হবে। ইজেকশন ফ্রিকশন, হ্যাঁ হ্যাঁ, ওটা বলছে 30 40 নিচে চলে 40 আসে, নিচে বুঝছেন? চলে, হ্যাঁ। আপনি ওইখানে ই করতে কিছু হবে, করার এবং থাকে না। কয়েকটা আর্টারি যদি মনে করেন একসাথে, এটা বুঝছেন? আপনারা দেখে নেবেন, দেখে আমরা আর নেবেন, এটাকে বুঝেছি। ইয়া আমি করতে যাচ্ছি না, আমরা লেন্দি করতে যাচ্ছি না, হ্যাঁ। মানে শুধু প্যানিক হবেন না। ইটস ওকে। তাহলে আর কিছু? আমি মনে করি জাস্ট এনাফ। তাহলে প্রিয় দর্শক, আপনাদেরকে বলি যে আপনারা এই ভিডিওটা বারবার দেখেন, Yes. যেগুলো বুঝেন নাই বারবার বোঝার চেষ্টা করেন। আনুষঙ্গিক আমাদের আরও এই ধরনের অনেক ভিডিও আছে, তবে যাই আপনি করতে যান না কেন, অবশ্যই আপনাকে বেসিক যে রুলগুলো আমরা বলছি, যে খাবারে পরিমিতি বোধ, সুস্থ ফাউন্ডেশন খাবার, থাকতে হবে, ফাউন্ডেশন। হ্যাঁ, এবং ফাস্টিং, হ্যাঁ, এবং হচ্ছে আপনার মেটাবলিক সিনারিওটা Yes, ডিটেক্ট করেন, ভালো ঘুম, আপনার ভালো হোমায়ারটা stress কেমন আছে management। দেখেন, আপনার সিআরপি কেমন আছে দেখেন, টিজিএইচডিএল রেশিও কেমন আছে আপনি দেখেন, হ্যাঁ, তো আপনার ইনসুলিন হাইপার ইনসুলিনেমিয়া আছে কিনা সেগুলো দেখেন। এগুলো আপনারা কারেক্ট করেন এবং আপনি রোজা রাখার যে সময় হলে রোজা রাখেন, ব্যায়ামের সময় হলে ব্যায়াম করেন, তারপর আর্লি ঘুমান, ভোরে ওঠেন, যেটা বললেন, সূর্যের আলোতে যান, নিজেকে ভালোবাসেন। হ্যাঁ, Yes, আমরা নিজেকে ভালোবাসেন। কখনো নিজের Love হার্টকে yourself। কখনো আমরা বলি না যে তুমি আমার জন্য যে পাম্প করছো, তুমি আমার জন্য কষ্ট করছো, তুমি আমার জন্য সারা জীবন এই কষ্ট করছো। কোনোদিন আপনি নিজের হার্টকে ফিল করে আপনি অন্যের হার্ট নিয়ে চিন্তিত, অন্যের হার্ট ভালো রাখার আপনি চেষ্টা করতেছেন, আপনার হার্ট আরেকজনকে দিয়েও দিয়েছেন, কিন্তু নিজের হার্টের খবর নাই। হ্যাঁ, আপনার হার্টটা কেমন আছে কখনো কি এভাবে ভেবে দেখেছেন? তো আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখনো ভালো রেখেছেন, এবং যারা এখনো সুস্থ আছেন তারা চেষ্টা করেন যেন সুস্থই থাকেন, আর যারা অসুস্থ আছেন তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন সুস্থ হন। এবং আপনারা ডিরেক্টলি এখানে এসে, আমি মনে করি যাদের জটিলতা, বেশি জটিলতা, তারা যেন সরাসরি এসে এখান থেকে, যাদের সামর্থ্য আছে তারা এখান থেকে মুজিবুর রহমান ভাইয়ের এখানে ডিরেক্টলি এসে এই পরামর্শগুলো নেবেন। আপনি? আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য আমাদের হাতে, এক্স্যাক্টলি, কাউকে দায়ী করা ঠিক না, ঠিক না, বুঝছেন? নিজেকে জাহাঙ্গীর বলছেন সত্যি কথা, লাভ ইয়োরসেলফ, লাভ ইয়োরসেলফ, এটা সবচেয়ে আমার এটি আপনাদের প্রতি আবেদন, যে লাভ ইয়োরসেলফ, লাভ ইয়োরসেলফ। এবং বিশ্বাস করেন, যারা নিজেকে নিজে ভালোবাসে এবং নিজে আনন্দ করতে পারে, এরা অসুস্থ হবে কেন? আপনি নিজেকে যে ভালোবাসেন, আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। এক্স্যাক্টলি। সো টেক ইউর রেসপন্সিবিলিটি ফার্স্ট, দেন ইউ উইল
টেক দ্য রেসপন্সিবিলিটি অফ আদার্স, মানে আপনি নিজের যে দায়িত্ব নিজে বুঝে নিন, আপনার শরীরের দায়িত্ব নিন, এবার আপনি অন্যের দায়িত্ব আপনি পালন করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে you very স্পেশালি much. অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।